আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সরলরেখার নতুন আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের 6 নম্বর লেকচার। তো আমরা গত লেকচার ভিডিওতে তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় এবং এই ক্ষেত্রফল সংক্রান্ত বেশ কিছু সমস্যা সমাধান করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতেও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আরও বেশ কিছু অঙ্ক সমাধান করব এবং পাশাপাশি আমরা কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। তো দেখো, আমাদের এখানে একটা ম্যাথ লিখে রাখছি, সেটা হচ্ছে আমাদের অনেকগুলো বোর্ডে আসছিল। আমাদের ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক। এই শর্ত ধরে আমাদেরকে দেখাইতে হবে x + y = 15। আচ্ছা, তো চলো ভাই আমরা এখানে প্রথম আমরা ত্রিভুজ অঙ্কন করে ফেলি। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমাদেরকে যে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি। সো দেওয়া আছে এখানে a বিন্দুর স্থানাঙ্ক, ভাইয়া কত দেওয়া আছে x, y, এবং b বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে তোমার 1,2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2,1। তাহলে আমাদেরকে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 6 এবং আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরুতেই ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু বের করে নিই। আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা যে হাফ ইন্টু, বলো এখানে প্রথম হচ্ছে সবগুলো বিন্দুর ভুজ বসাবো। তাহলে প্রথম বিন্দুর ভুজ হচ্ছে x, দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে 1, তারপর তৃতীয় বিন্দুর ভুজ হচ্ছে 2, তারপর সবগুলো বিন্দুর কুটি বসাবা। সো কুটি হচ্ছে y, এটার কুটি হচ্ছে তোমার 2, তারপর কুটি হচ্ছে কত 1, তারপর শেষে গিয়ে হচ্ছে 1 1 1। ঠিক আছে। সো এইভাবে যদি সমাধান করো তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে। তোমরা স্কুলে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটা দেখছো, সো ওইটা হচ্ছে এই সূত্রটা আমরা বিভিন্ন জায়গায় যখন অ্যাপ্লাই করবো আমাদের ম্যাথগুলো অনেক ছোটো হয়ে যায়। ঠিক আছে। সো যখন প্রমাণ রিলেটেড ম্যাথ দিবে, তারপর হচ্ছে ছলক থাকবে বিভিন্ন ম্যাথে, তখন চেষ্টা করবা এই সূত্রটা অ্যাপ্লাই করার। ঠিক আছে। সূত্রটা কিন্তু খুবই সহজ। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো সর্বপ্রথম এখানে তুমি যে কাজটা করবা, এটার বিস্তারটা যাতে তুমি সহজে করতে পারো, তাহলে এটার প্রথম হচ্ছে তুমি এখানে যে কোনো সারি বা যে কোনো কলামের কয়েকটা উপাদানকে শূন্য করে ফেলবা। ঠিক আছে। সো এটা হচ্ছে প্রথম কাজ, যাতে আমাদের বিস্তার করাটা ইজি হয়। ওকে। সো আমরা কাজ দেখতেছি, দেখো এটা হচ্ছে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি। তো আমি যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি যদি বিয়োগ করো, তাহলে দেখো এই 1 থেকে বিয়োগ করলে এখানে একটা 0 হবে না। তারপর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি যখন বিয়োগ করবা, দেখো এই 1 থেকে বিয়োগ গেলে এখানে একটা 0 হবে না। সো যে কোনো সারি বা যে কোনো কলামে আমি যদি একাধিক কি আনতে পারি, 0 আনতে পারি, তাহলে আমাদের জন্য বিস্তার করাটা সহজ হয়। ঠিক আছে। তুমি চাইলে সরাসরিও বিস্তার করতে পারবা। সো এইটার চেয়ে 0 করে বিস্তার করাটা একটু সহজ। ঠিক আছে। সো দেখো, তাহলে আমরা করি কেন, আমরা যে কাজটা করতেছি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, সেই বিয়োগফলটা আমরা প্রথম সারিতে রাখবো। তাহলে x থেকে 1কে বিয়োগ করলে কত হবে বলো, x - 1, y থেকে 2কে বিয়োগ করলে y - 2, 1 থেকে 1কে বিয়োগ করলে 0। তারপর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করবো, বিয়োগফলটা দ্বিতীয় সারিতে রাখবো। তাহলে 1 থেকে -2 যদি বিয়োগ করো তাহলে কত -1, 2 থেকে 1কে বিয়োগ করলে 1, 1 থেকে 1কে বিয়োগ করলে 0, এবং তৃতীয় সারি কোনো পরিবর্তন করব না। সো পাশে অবশ্যই তুমি সাইড নোট দিবা নতুন করে। ভাই আমরা প্রথম সারি কীভাবে তৈরি করছি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে, নতুন করে 2 নম্বর সারিটা কীভাবে তৈরি করছি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে। ঠিক আছে, এটা অবশ্যই লিখবা। ওকে ভাইয়া। আচ্ছা, এরপর ভাইয়া হচ্ছে আমরা এখানে বিস্তার করবো হচ্ছে ভাইয়া তৃতীয় নম্বর কলাম ধরে। কেন? কারণ তৃতীয় নম্বর কলামে একাধিক কি আছে, 0 আছে। সো যে সারি বা যে কলামে একাধিক শূন্য থাকবে ওইটাকে ধরে বিস্তার করাটা সহজ। ঠিক আছে। সো আমরা 3 নম্বর কলাম, এই কলামটাকে ধরে আমরা বিস্তার করব। সো বিস্তার করার জন্য দেখো ভাই, আমাকে 0 আর 0কে ধরে বিস্তার করতে হয় না, কারণ 0কে ধরে বিস্তার করলেও 0, এই 0কে ধরে বিস্তার করলেও 0। তাহলে আমি শুধুমাত্র কাকে বিস্তার করব, 1কে ধরে। ঠিক আছে না? সো 1কে ধরে যখন বিস্তার করবা, তাহলে কী হবে দেখো, 1কে তুমি যখন বিস্তার করবা, তাহলে তোমরা এই জিনিসটা অবশ্যই জানো, এই 1 বরাবর কী বাদ যাবে, কলাম বাদ যাবে, এই 1 বরাবর সারি বাদ যাবে। ঠিক আছে। তারপর এই কর্নার থেকে এই কর্নার গুণ করবা, উপর থেকে গুণ হলে প্লাস আর নিচ থেকে গুণ হলে মাইনাস। সিম্পল ব্যাপার, তাই না? তো চলো আমরা এই কাজটা করে ফেলি। তাহলে আমরা যদি এখানে 1কে দূরে বিস্তার করি, তাহলে হাফ, দেখো 1কে দূরে যদি বিস্তার করি ভাইয়া, তাহলে এই 1কে যদি বিস্তার করো, তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাই না? সো এখানে অবশ্যই তোমাকে যে জিনিসটা করতে হবে, হাফ ইন্টু যাকে দূরে বিস্তার করবা সেটা লিখতে হয়। এখন 1কে দূরে বিস্তার করতেছি, 1 তো লেখার প্রয়োজন নেই, কারণ 1 দিয়ে যা কিছু গুণ করবে না কেন, সেম না গুণফল। সো 1টা আমাদের লেখার প্রয়োজন নেই। সো আমরা এখানে যদি 1কে দূরে বিস্তার করি, তাহলে দেখো কি থাকতেছে, এই 1কে দেখো উপর থেকে গুণ, x - 1-এর সাথে এই 1 গুণ হবে, তাহলে কত হবে বলো, x - 1। তারপর সূত্র একটা মাইনাস, এটার সাথে এটা গুণ, তাহলে বলো সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে 1-এর সাথে দেন y - 2 গুণ করবো, y - 2 গুণ করলে কত, y - 2। ঠিক আছে না? তাহলে হাফ এখানে থাকতেছে ভাই কত, দেখো তো x + y, এই -1 আর -2 যোগ করলে হয় -3।
এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এবার দেখো তো প্রশ্নমতে ভাইয়া বলো, প্রশ্নমতে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? হাফ মডুলাস এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু আমাদেরকে এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 6। তাহলে এখান থেকে কী বলা যায়? মডুলাস এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু এখানে হচ্ছে 12। এই যে এই দুটো এখানে কোনগুলো হয় 12। এবার আমরা মডুলাস চিহ্ন তুলে দিই, এখান থেকে প্লাস মাইনাস পাবো। সো আমি যদি মডুলাস চিহ্ন তুলে দিই, সো এখান থেকে আমি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই মাইনাস 3 প্লাস মাইনাস 12। আমরা জানি আমাদের মডুলাস মডুলাস দ্বারা কি বোঝায়? পরম মান বোঝায় না? সেটা যখন তুমি তুলে দিবা তাহলে অবশ্যই কী দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। সো এখান থেকে যদি তুমি প্লাস ধরো, তাহলে প্লাস ধরে কী পাবা? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আমি যদি প্লাস 12 লিখি তাহলে মাইনাস 3 পাশে গেলে মাইনাস প্লাস 3, তাহলে 12 3 হলে 15। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রমাণিত। তুমি যদি মাইনাস ধরে করো তাহলে আরেকটা প্রমাণ পাওয়া যায়, বাট ওটা আমাদের দেখাইতে হবে না, যেহেতু ওটা চাই নাই প্রমাণে, ঠিক আছে? সো মাইনাস ধরে কী করলে হয়? মাইনাস ধরে করলে হয় কত? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, দেখো তো এখানে মাইনাস 12 প্লাস 3, তার মানে কত? মাইনাস 9 না? সো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 9। সো আমাদের প্রমাণ হচ্ছে দুইটা। যেহেতু আমাদের প্রমাণে চাইছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, সো তখন আমরা জাস্ট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15 এটা লিখে দিব। এটা লেখার দরকার নেই, যদি এটাও থাকতো তাহলে এটাও উত্তর লিখতাম। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, সো চলো আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই। দেখো কী দেওয়া আছে এখানে। আচ্ছা, প্রমাণ করো যে আমাদেরকে এখানেও ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। সো বলতেছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা পি বর্জিত, অর্থাৎ তুমি যে ক্ষেত্রফলটা বের করবা ওইখানে কোনো ধরনের পি থাকবে না। ঠিক আছে ভাইয়া? তাহলে চলো আমাদের কী কী দেওয়া আছে একটু দেখি। ধরো আমাদের একটা বিন্দু এ দেওয়া আছে হচ্ছে কত? পি কমা পি মাইনাস 2। আরেকটা বিন্দু দেওয়া আছে মনে করো বি, এটা কত দেওয়া আছে? পি প্লাস 3 কমা পি। এবং আরেকটা বিন্দু দেওয়া আছে মনে করো সি, সেটা কত দেওয়া আছে? পি প্লাস 2 কমা পি প্লাস 2। তাহলে চলো এটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো এখানে। ত্রিভুজের ক্ষেত্রফল এখানে হচ্ছে হাফ। তাহলে সবগুলো বিন্দুর বুঝ বসাই দিব। বলো, এটা বিন্দুর বুঝ পি, এটা হচ্ছে পি প্লাস 3, তারপরটা হচ্ছে কত? পি প্লাস 2, তারপর সবগুলো বিন্দুর কুটি বসাবা। এটা কুটি কত ভাইয়া? পি মাইনাস 2, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে পি প্লাস 2, তারপর শেষে গিয়ে 1 1 1। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? সহজ না সূত্রটা? আচ্ছা, তো তারপর হচ্ছে ভাইয়া এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে বিস্তারটা সহজ করার জন্য আমি এগুলোকে 0 করে ফেলবো। এই অবস্থায় বিস্তার করলে আমাদের জন্য ম্যাথটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে? সো এই অবস্থায় বিস্তার না করে 0 বানিয়ে তারপর বিস্তার করবা, তাহলে দেখবা জিনিসটা সহজ এবং খুব সহজে সমাধান করতে পারবা। বুঝতে পারছি? তো বিস্তার করাটা খুবই সহজ। দেখো, এই উপরে নিচে যখন বিয়োগ করবা তাহলে সারির মধ্যে বিয়োগ করবা, হ্যাঁ? আর যদি ওয়ানগুলো পাশাপাশি থাকে তাহলে কলামের মধ্যে বিয়োগ। আমার কথা কি বুঝতে পারছো? যদি উপরে নিচে থাকে তাহলে হচ্ছে সারির মধ্যে যোগ বিয়োগ করবো। ক্লিয়ার? আর যদি পাশাপাশি থাকে তখন কলমের মধ্যে। ঠিক আছে না? এবার দেখো, এই 1 আর 1 বিয়োগ করতে হয়। যদি এখানে মাইনাস থাকতো ভাইয়া তাহলে কি বিয়োগ করতাম না, তখন যোগ করতাম। সো কখন বিয়োগ করবা, কখন যোগ করবা, এগুলো আশা করি তোমরা বুঝবা। ঠিক আছে? তাহলে উপরে নিচে থাকলে সারির মধ্যে যোগ বিয়োগ করবা, আর পাশাপাশি থাকলে কলামের মধ্যে যোগ বিয়োগ। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো এখান থেকে এটাকে বিয়োগ করবা। হ্যাঁ, তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করতেছি কেন? 1গুলো উপরে নিচে আছে সেই জন্য। তাহলে এটা থেকে বা এটাকে যখন বিয়োগ করবা তাহলে বলো পি মাইনাস পি মাইনাস 3, তাহলে পি পি বাদ যায়, এখানে থাকবে জাস্ট মাইনাস 3। ঠিক আছে? এটা থেকে যখন এটাকে বিয়োগ করবা বলো পি মাইনাস 2 মাইনাস পি, তাহলে পি পি বাদ, তাহলে মাইনাস 2। 1 থেকে 1কে বিয়োগ করলে 0, সিম্পল। এবার এটা থেকে এটাকে করবা। হ্যাঁ, পি প্লাস 3 থেকে এটা বিয়োগ করলে মাইনাস পি মাইনাস 2, তাহলে মাইনাস পি প্লাস পি বাদ যাবে, এটা 3 মাইনাস 2, তার মানে এখানে 1। তারপর এটা থেকে এটাকে বিয়োগ করলে পি মাইনাস পি মাইনাস 2, পি পি বাদ, তাহলে থাকবে মাইনাস 2। 1 থেকে 1কে বিয়োগ করলে 0। এর নিচেরটার কোনো পরিবর্তন করবো না। হ্যাঁ, পি প্লাস 2 পি প্লাস 2 1। সো এখানে লিখে দিবা নতুন করে। প্রথম সারি তৈরি হয়েছে কীভাবে? আর 1 থেকে আর 2কে বিয়োগ করে, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করে, এবং নতুন করে দ্বিতীয় সারি কেমনে তৈরি হয়েছে? দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করে। বুঝতে পারছি? আচ্ছা, এখন বলো কাকে ধরে বিস্তার করবা? কাকে ধরে বিস্তার করবা? এই 1কে, তৃতীয় কলামকে ধরে। হ্যাঁ, তৃতীয় কলামকে ধরে বিস্তার করব। তো তৃতীয় কলামকে ধরে বিস্তার করলে আমাদের জন্য তৃতীয় কলামকে ধরে বিস্তার করলে আমাদের জন্য সহজ হবে। কেন? কারণ তৃতীয় কলামে একাধিক 0 আছে। সো 0 আর 0কে ধরে বিস্তার করতে হবে না, কারণ এগুলো ধরে বিস্তার করলে 0। তাহলে শেষে করবো কাকে ধরে? 1কে। 1-এর উপযুক্ত চিহ্ন কি? প্লাস না? কেন? প্রথমটা প্লাস, এটা মাইনাস, তারপরটা প্লাস, তাহলে প্লাস 1কে ধরে বিস্তার করবা। তো 1কে ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর কি বাদ যাবে? সারি বাদ যাবে। সো যদি এখানে বিস্তার করো তাহলে হাফ ইন্টু, তাহলে এখানে কী পাবো বলো তো ভাইয়া? 1কে ধরে, এখানে 1টা লিখার প্রয়োজন নেই। হ্যাঁ, 1কে এখানে 2 হইতো তাহলে 2 লিখতাম,
কারণ 2 দিয়ে গুণ করলে গুণফল পরিবর্তন হয়, বাট 1 দিয়ে গুণ করলে কি পরিবর্তন হয় না। সো 1টা লেখার প্রয়োজন নেই। সো এবার এইটা কলাম বাদ দিবা, এটার সারি বাদ দিবা, বাকি যে নির্ণায়কগুলো থাকবে, বাকি যে উপাদানগুলো থাকবে তাদের নির্ণায়কের মান আমরা এটা বের করতে পারি কীভাবে, উপর থেকে গুণ করবো মাইনাস নিচ থেকে গুণ। তাহলে বলো -3 সাথে -2 গুণ করলে কত হবে, 6, ঠিক আছে না। এবার দেখো সূত্র একটা মাইনাস, তারপর এখানে গুণ করলে -2, তাহলে মাইনাস মানে যে +2, তাহলে কত পাইছো বলো এখানে 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 বর্গ একক। দেখো আমি যে ক্ষেত্রফলটা পাইছি ওখানে কি কোনো পি আছে না, তাহলে দেখানো হলো। দেখছো কত সহজ জিনিসগুলো। আচ্ছা সো দেখো পরের ম্যাথে যাই আমরা, এই যে এটা খুব দারুণ একটা ম্যাথ, সো এটাও তুমি দেখতে পারো। আচ্ছা এখানে ত্রিভুজ ও এ বি এর শীর্ষত্রয়, তার মানে একটা মূল বিন্দু, হ্যাঁ, আর একটা এ কস বিটা, আর এটা দেওয়া আছে মাইনাস এ সাইন বিটা, এ সাইন আলফা, এ কস আলফা হলে দেখাও যে আলফা এবং বিটা এই দুইটা কোণ যদি পরস্পর কি হয়, সমান হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলটা বৃহত্তম হইতে হবে, এটা দেখাইতে হবে, এবং ওই বৃহত্তম মানটা কত সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো দেখো ভাইয়া, তাহলে আমরা স্থানাঙ্কগুলো একটু লিখি তোমাদের জন্য। দেখো এখানে কি দেওয়া আছে, ও বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাই না। আচ্ছা ও এর স্থানাঙ্ক কত আছে, 0,0। আচ্ছা এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে একটু বলো, এই যে দেওয়া আছে এ কস বিটা মাইনাস এ সাইন বিটা। আচ্ছা তারপর এখানে আমাদেরকে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে এ সাইন আলফা এ কস আলফা, ঠিক আছে। এই যে তাহলে এবার আসো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। আমরা যে সূত্র শিখছি হাফ সবগুলো বিন্দুর বুঝ, তাহলে এ বিন্দুর বুঝ কত 0, এটার বুঝ কত এ কস বিটা, তারপর এটার বিন্দুর বুঝ এ সাইন আলফা, ঠিক আছে, এ সাইন আলফা, ওকে। তারপর খুঁটি এটা 0, এটা দেখো এটা সরি এটার হচ্ছে খুঁটি, এটা খুঁটি হচ্ছে কত মাইনাস এ সাইন আলফা, সরি সাইন আলফা না, এটা সাইন বিটা হবে, সাইন বিটা, তারপরটা হচ্ছে এ কস আলফা। তাহলে সবগুলো বিন্দুর বুঝ, সবগুলো বিন্দুর খুঁটি, এবং তৃতীয় কলাম হচ্ছে 1 1 1। এটা হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকতে ক্ষেত্রফল বের করার সূত্র, ঠিক আছে। এখন ভাইয়া দেখো মজার ব্যাপার হচ্ছে কি জানো, এখন এখানে আমি কাকে দূরে বিস্তার করব, এখন কিন্তু প্রথম সারিকে দূরে বিস্তার করব। কেন বলো তো, কারণ প্রথম সারিতে দেখো তো এখানে 0 আছে না, সো যে সারি বা যে কলামে দেখবা 2টা বা একাধিক 0 থাকবে, একটা বা 2টা 0 থাকবে, ওইটাকে দূরে বিস্তার করাটা সহজ। সো এখানে আমাদের নতুন করে আর এখানে তৃতীয় কলামে 0 বানাইতে হবে না, কারণ অলরেডি 0 আছে। সো আমি কাকে দূরে বিস্তার করব, প্রথম সারিকে ধরে, ঠিক আছে। সো ভাইয়া প্রথম সারিকে ধরে বিস্তার করাটা দেখো তো আমাদের জন্য সহজ। কেন বলো তো, আমি এখানে কি ভাইয়া 0কে ধরে বিস্তার করব না, +0কে ধরে বিস্তার করলে 0, তারপর এটা প্লাস হলে মাঝখানেটা কি হয় মাইনাস, তো এটাকেও ধরে বিস্তার করলে 0, তো এটাও ধরে বিস্তার করা লাগবে না, তো শেষেরটা কি +1। তো এখানে +1 ইন্টু লিখবা, এবার 1কে ধরে বিস্তার কীভাবে করবা বলো তো, এই 1 বরাবর কলাম বাদ যাবে, এই 1 বরাবর সারি বাদ যাবে, 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, এই 4টা উপাদানের নির্ণায়কের মান বের করবা কীভাবে, উপর থেকে গুণ করবা, উপর থেকে গুণ হলে প্লাস, তাহলে এ কস বিটা সে দ্বারা গুণ করলে এ গুণ করলে কত হবে এ স্কয়ার, এখানে কস আলফা ইন্টু কস বিটা, ঠিক আছে। তারপর সূত্র একটা কি মাইনাস, সূত্র একটা মাইনাস, তো নিচ থেকে গুণ, এখানে একটা মাইনাস আছে না, মাইনাস জানো যে প্লাস এ স্কয়ার সাইন আলফা ইন্টু সাইন বিটা, ঠিক আছে, বুঝতে পারছি। এবার এখান থেকে এ স্কয়ার কমন নিবা, সো হাফ এ স্কয়ার যদি কমন নাও তাহলে এখানে কী থাকতেছে দেখি, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, এই যে, ঠিক আছে না। এবার ভাইয়া আমরা যখন ত্রিকোণমিতি পড়বো তখন এই ধরনের একটা সূত্র শিখবো, তো তাও আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি এখানে কস এ মাইনাস বি সূত্র, হ্যাঁ, কস এ মাইনাস বি সূত্র। সো এটা যখন তোমরা ত্রিকোণমিতি পড়বা তখন আরও ডিটেলসে শিখবা, হ্যাঁ। সো কস এ মাইনাস সূত্র হচ্ছে কি, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, পাশেটা লিখে রাখো, এটা আমাদের লাগবে। তো কস এ মাইনাস বি সূত্র কি বলো, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, তাহলে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি থাকলে আমি চাইলে কস এ মাইনাস বি লিখতে পারবো না, অবশ্যই পারবো। এখন ভাইয়া দেখো এখানে আমাদের এই যে দেখো এই যে এর ভূমিকাটা কে পালন করতেছে, আলফা, এটা কার ভূমিকা পালন করতেছে, এর ভূমিকা, আর দেখো তো এটা কার ভূমিকা পালন করতেছে, এটা হচ্ছে বি এর, তাহলে দেখো তো এটা কস আলফা অর্থাৎ কস এ কস বি প্লাস দেখো তো সাইন এ সাইন বি,
তাহলে এখানে এর জায়গায় আছে আলফা আর বিটা বি এর জায়গায় আছে বিটা। সো এটাকেও আমি চাইলে এই সূত্রের মতো কম্পেয়ার করে কি লিখতে পারি বলো তো? আমি লিখতে পারি হাফ এ স্কয়ার। দেখো তো ভাইয়া এখানে একটু মনোযোগ দিয়ে শোনো, এখানে কস এ মাইনাস বি লিখছো না, তাহলে এখানে কি লিখবা কস, এখানে এ বলতে কি বলো আলফা, বি বলতে কি বিটা, তাহলে এখানে কস আলফা মাইনাস বিটা এটা হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? এবার আসো, এই ক্ষেত্রফলের মান বৃহত্তম হতে হবে। হ্যাঁ, বৃহত্তম কখন হবে? আলফা আর বিটা পরস্পর সমান হলে। এবার চলো এটা আমরা তোমাদের দেখাবো। এখন আসো, এখন দেখো ভাইয়া, প্রথমত দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা কার উপর ডিপেন্ড করে? দেখো তো এটা কজের উপর ডিপেন্ড করে না? এটা তো একটা কনস্ট্যান্ট মান, তাই না? সো হাফ এ স্কয়ার একটা কনস্ট্যান্ট মান, তাহলে বলো তো এই পুরো বৃহত্তম মানটা, এই যে দেখো এই পুরো মানটা আমাদের ডিপেন্ড করে কার উপর? এক বলো তো, এই পুরো মানটা আমাদের ডিপেন্ড করে শুধুমাত্র এইটুকু, সরি দেখো তো এই পুরো মানটা ডিপেন্ড করে ঠিক কিসে, আচ্ছা দেখো দেখো এই পুরো মানটা আমাদের ডিপেন্ড করে কিসের উপর? এই যে এইটার উপর না, জাস্ট এইটার উপর না, দেখো এইটার উপর না, এটার উপর না, এই পুরো মানটা ডিপেন্ড করে জাস্ট এটার মান। তাহলে এটার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে তো পুরোটার মান ম্যাক্সিমাম হবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এখন এই ক্ষেত্রফলটার ম্যাক্সিমাম মান পেতে চাচ্ছি। তাহলে এই ক্ষেত্রফলের ম্যাক্সিমাম মান পাওয়ার জন্য আমরা হাফ এ স্কয়ার এটার মান এটার উপর ডিপেন্ড করো না, ডিপেন্ড করে হচ্ছে কজ এই মানের উপর। তাহলে কজের মান ম্যাক্সিমাম হলেই তো এটার ম্যাক্সিমাম হবে, তাই না? সো এখন আমাকে তোমরা বলো, তোমরা কি জানো কজের ম্যাক্সিমাম মান কত? বলো তো একটু, কজের ম্যাক্সিমাম মান কত জানো? তোমরা তো অবশ্যই জানবা, যেটা আমরা এখানে লিখি, এখানে কস আলফা মাইনাস বিটা এর সর্বোচ্চ মান কজের সর্বোচ্চ মান কত? 1। কজের সর্বোচ্চ মান কত? 1। তাহলে কস আলফা মাইনাস বিটা এইটার পুরোটার মান যদি সর্বোচ্চ হয় তাহলে ক্ষেত্রফলটা সর্বোচ্চ হবে, আর এটার সর্বোচ্চ মান কত? 1। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি শর্ত মতে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1। এখন আমরা অবশ্যই জানি যে কস কত ডিগ্রি মান 1 হয়, সবাই এটা আশা করি জানো, কস 0 ডিগ্রি মান 1 হয়, কস 0 ডিগ্রি মান 1 হয়, কস 0 ডিগ্রি মান কত হয়? 1 হয়, তাই না? তাহলে কস 0 ডিগ্রি মান 1। এবার উভয় অবস্থায় কস কস বাদ দিলে বলো তা কি রাখতেছে? আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0 না? তাহলে আলফা ইকুয়াল টু বিটা। দেখছো? তাহলে আমাদের এই ক্ষেত্রফলের মান ম্যাক্সিমাম পেতে হলে অবশ্যই আলফা এবং বিটার মান সমান হতে হবে। এই যে দেখানো হলো। তুমি আরও জিনিসটা সহজ চিন্তা করো, আলফা মাইনাস বিটার মান যদি সমান হয়, বলো তো এই আলফা থেকে এই আলফাকে বিটাকে বিয়োগ করলে দুটা মান যদি সমান হয় তাহলে এখানে 0 না? কস 0 ডিগ্রি মান কি হয়? সর্বোচ্চ হয়। কস 0 ডিগ্রি মান সর্বোচ্চ হয়, সর্বোচ্চ মানটা কত? 1। তাহলে এটার মান সর্বোচ্চ হলেই তো ক্ষেত্রফলটা সর্বোচ্চ হবে। তাহলে এখন সেই সর্বোচ্চ মানটা কত বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে সেই সর্বোচ্চ ক্ষেত্রফলটা কত হবে? সেই সর্বোচ্চ ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু এ স্কয়ার ইন্টু কস আলফা মাইনাস বিটা পরস্পর সমান, তাই না? সো আলফা মাইনাস বিটা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলো আলফা যদি এটা সমান হয় তাহলে এটা কত হবে? কস 0 ডিগ্রি হবে না? তাহলে কস 0 ডিগ্রি মান কত? 1। তাহলে সর্বোচ্চ মানটা কত? হাফ এ স্কয়ার। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল হচ্ছে কত? হাফ এ স্কয়ার। বুঝতে পারছো? সহজ না ভাইয়া? আচ্ছা, তো ভাইয়া চলো আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এখানে দেখো আমাদের আরেকটা সুন্দর ম্যাথ লিখে রাখছি, এবং এটা দেখো, এটা হচ্ছে আমি এমসিকিউর জন্য তোমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল, একটু আমার কথাটা আমার মনোযোগ দিয়ে শোনো। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বিভিন্ন সূত্র জানি, তাই না? সো সূত্র দিয়ে আমি ক্ষেত্রফলগুলো খুব সহজে নির্ণয় করতে পারবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন আমাকে এমসিকিউতে দিবে তখন আমি সূত্রটা প্রয়োগ করব, দেন ক্যালকুলেশন করব, বিশাল একটা সময় লাগবে। সো তার চেয়ে আমরা এটার জন্য একটা ট্রিক্স শিখে নিব, সেই ট্রিক্সটা শিখলে আমরা খুব দ্রুত এটা আনসার করতে পারবো। সো আমাদের আমি অলরেডি এর আগের লেকচারে এটা কিভাবে সমাধান করতে হয় সেই এমসিকিউ শর্টকাটটা কিন্তু দেখাইছিলাম। সো চলো আবার একটু তোমাদেরকে মনে করে দিই, সেই শর্টকাটটা করার জন্য যে জিনিসটা করবো, আমার এখানে 3টা বিন্দু দেওয়া আছে। 3টা বিন্দুগুলো কি একটু বলো তোমার? 3,5, তারপর হচ্ছে কত? -3,3, তারপরটা কত? -1,1। দেখো, এটা শর্টকাটটা করার জন্য যে জিনিসটা করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি সমাধান করতে চাও শর্টকাটে, তাহলে তোমার সর্বপ্রথম শর্ত হচ্ছে এইটার শীর্ষবিন্দু কাউকে মূলবিন্দু করতে হবে। এটার শীর্ষবিন্দু কাউকে কী করতে হবে? মূলবিন্দু করতে হবে। সো মূলবিন্দু থাকলেই তুমি এটা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা।
আমার কথা কি বুঝতে পারছো? ত্রিভুজে 3টা শীর্ষবিন্দুর মধ্যে যদি একটা কি থাকে, মূলবিন্দু থাকে, সেক্ষেত্রে তুমি শর্টকাট ব্যবহার করে এটা ক্ষেত্রফলটা বের করতে পারবা। সেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, যদি মূলবিন্দু না থাকে কীভাবে করব? তাও করা সহজ, যে কোনো একটা বিন্দুকে মূলবিন্দু করে নিবা। যে কোনো একটা বিন্দুকে মূলবিন্দু করে নিয়ে দেন ওই সূত্রটা অ্যাপ্লাই করবা। সো চলো আজকে শিখে নিব এটা আমরা, ঠিক আছে? কীভাবে করবা? এখান থেকে তোমার ইচ্ছা, তুমি যে কোনো কাউকে, সরি এটা মাইনাস আছে, তোমার ইচ্ছা তুমি যে কোনো কাউকে একটা মূলবিন্দু করে নিবা, ঠিক আছে? এটা তোমার ইচ্ছা, তুমি যে কোনো কাউকে একটা মূলবিন্দু করে নিবা। সো আমার ইচ্ছা, মনে করো আমি এটাকে মূলবিন্দু করবো, এটাকে মূলবিন্দু করবো, তাহলে কী করবো বলো? এটাকে যদি মূলবিন্দু করতে হয় তো আমাকে বলো, এটাকে মূলবিন্দু করতে হলে কি এই -1কে কী করতে হবে? 0 করতে হবে না? তাহলে বলো -1 এর সাথে কত যোগ করলে 0 মিলবে? +1। তাহলে আমি বুঝতেছি বুধের সাথে আমি 1 যোগ করে এটা 0 করছি। আচ্ছা বলো, কোটির সাথে কত করলে এটা 0 হবে? তাও 1 যোগ করলে 0 হবে। তাহলে দেখো, এই মূলবিন্দু, একটা বিন্দুকে মূলবিন্দু করার জন্য বুঝ কোটির সাথে যা যা করছো ওই একই কাজ বাকি বিন্দুগুলোর সাথে করবা। বুঝতে পারছো? তাহলে এখানে -1 এটাকে যদি তুমি 0 করতে হয় বুধের সাথে 1 যোগ করতে হবে, এটাকে যদি 0 করতে হয় কোটির সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমি বুঝ এবং কোটির সাথে কত যোগ করলাম? 1 যোগ করে এটাকে মূলবিন্দু করলাম। এবং কারো ইচ্ছা হলো আমি এটাকে করবো না, আমি এটাকে করবো, তাহলে সে এটাকে কীভাবে 0 করবে? বুঝ থেকে 3 বিয়োগ করবে, কোটি থেকে 5 বিয়োগ করবে। তাহলে এটাকে কীভাবে 0 করলাম? বুঝ থেকে 3 বিয়োগ করে, কোটি থেকে 5 বিয়োগ করে। এবার বুঝ কোটির সাথে যা যা করছো বাকিগুলো এই দুটা বিন্দুর মধ্যেও করতে হবে। সো তুমি যে কোনো ইচ্ছা কাউকে 0 বানাইতে পারবা, এটা তোমার ইচ্ছা। বুঝতে পারছি? চলে না। তাহলে এখানে যা যা কাজ করছো বাকি বিন্দুগুলোর মধ্যে একই কাজ করবো। বলো, বুধের সাথে কত যোগ করছো? 1 যোগ করছো, তাহলে বুধের সাথে 1 যোগ করলে কত হবে? -2। কোটির সাথে কত যোগ করছো? 1 যোগ করছো, 1 যোগ করলে কত হবে? 4। ঠিক সেম, বুধের সাথে 1 যোগ করছো, এখানে বুধের সাথে 1 যোগ করো 4। কোটির সাথে কত যোগ করছো? 1 যোগ করছো, এখানে 1 যোগ করো 6। শেষ। এবার কি বল জানো? এবার খুব সহজ, হাফ ইন্টু, এখানে হাফ দিবা, হাফ ইন্টু এখানের বুঝ এখানের কোটি গুণ করবা, অর্থাৎ এই পাশের বুঝ এই পাশের কোটি, তারপর এখানের বুঝ এখানের কোটি, এক্সচেঞ্জ। হ্যাঁ, এবার এটার বুঝের সাথে এটার কোটি কোনো গুণ হবে না, এটা বুঝের সাথে গুণ হবে এটার কোটি, আর এটার বুঝের সাথে গুণ হবে এটার কোটি, এক্সচেঞ্জ। হ্যাঁ, তাহলে যদি 4-এর সাথে এই 4-এর গুণ করি, ভাইয়া বলো 4 ছাড়া কত? 16। তারপর সূত্র একটা মাইনাস, তারপর এইটার বুঝের সাথে এটার কোটি গুণ করবা, ঠিক আছে? তাহলে বলো এই -2 -6 গুণ করলে কত হয়? -12। তাহলে -12 এখন বলো 16 আর 12 যোগ করলে কত পাবা? 28। তাহলে 28কে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত? 14। তাহলে উত্তর হচ্ছে কত? 14 একক। এই যে সি বিন্দু। বুঝতে পারছো শর্টকাটটা? সহজ না? তাহলে এইভাবে শর্টকাটে সলভ করে নিবা। ওকে, আর তো খাতায় কীভাবে করবা সেটা তো শিখাইছিলাম, তাই না? ওকে, পরেরটা দেখো, এই যে এটা দেখো, এটাও আমরা একটু করব, সেটাও দেখো। এখানেও এটা শর্টকাটে করা যায়, এটাও দেখো। তোমার পটুয়াখালী ইউনিভার্সিটিতে আসছিল, প্রযুক্তি ইউনিভার্সিটিতে। তো দেখো এখানে কি বলছে, একটা বিন্দু দেওয়া আছে, কি বলতো, একটা বিন্দু দেওয়া আছে, একটু দেখাই। এ বিন্দু দেওয়া আছে কত? x, y, আর এটা দেওয়া আছে 1,3 এবং সি বিন্দু দেওয়া আছে কত? 3,1। ঠিক আছে, এবার তুমি এটাকে কি করবা? এটা আগের মতো হাফ ইন্টু সব, প্রথম কলামে সব বিন্দুর বুঝ, দ্বিতীয় কলামে সব বিন্দুর কি বসাবা? কোটি বসাবা, এবং তৃতীয় কলামে সবগুলো কি বসাবা? 1 বসাবা। বসিয়ে তারপর এখান থেকে ক্যালকুলেশন করবা, করে এখানে x + y এর মান দেওয়া আছে, x + y এর মান 12 বসিয়ে এখান থেকে মান বের করবা। ঠিক আছে, ওটা তোমরা পারবা। আমি শর্টকাটটা দেখাচ্ছি। তাহলে শর্টকাট করার জন্য ভাই কি বলছিলাম, যে কোনো একটাকে মূলবিন্দু করতে হবে। তাহলে আসো আমরা একটাকে মূলবিন্দু করে নিই। তোর আমি এটাকে মূলবিন্দু করবো। এটাকে মূলবিন্দু করতে কি করবো বলো? এখান থেকে বুঝ থেকে 3 বিয়োগ করতে হবে, 20 থেকে 1 বিয়োগ করতে হবে, 20 থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে বুঝ থেকে 3 বিয়োগ করলাম, 20 থেকে 1 বিয়োগ করলাম, এটাকে মূলবিন্দু করলাম। এবার বাকি কাজটা এগুলোর মধ্যে করতে হবে। তাহলে বুঝ থেকে কত বিয়োগ? 3 বিয়োগ। তাহলে 1 থেকে -3 যদি করো তাহলে কত? -2। 20 থেকে কত বিয়োগ করলাম? 1 বিয়োগ করলাম। তাহলে 2 থেকে 3 থেকে 1 বিয়োগ করো, তাহলে 2। ঠিক একই কাজ। বুঝ থেকে কত বিয়োগ করছো? 3। তাহলে এখানে কী হবে? x - 3। 20 থেকে কত বিয়োগ করছো? 1। তাহলে এখানে y - 1। শেষ। ঠিক আছে না? এরপর সূত্র হাফ ইন্টু এইটার বুঝের সাথে এটার খুঁটি গুণ। তাহলে 2-র সাথে গুণ করলে 2x - 3 × 6। ঠিক আছে, সূত্রের মাইনাস এই -2-র সাথে এটা গুণ হবে। তাহলে সূত্রের মান বলো, সূত্রে যদি একটু আগে শিখছো, এই -2 এই মাইনাস মিলে কত হবে? প্লাস। এবার 2 দিয়ে গুণ করো, 2y - 2। ঠিক আছে, এবার দেখি এখানে কত আসতেছে। হাফ
এখানে যদি হিসাব করো তাহলে 2x প্লাস 2y, এখান থেকে -8, 2 যদি কমন নাও তাহলে 2 যদি কমন নাও এখানে 2, এই 2 কাটা যাবে, তাহলে কি থাকবে এখানে x প্লাস ওয়াই -4। এবার বলো ভাইয়া এই x প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, বলো তো ভাইয়া x প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? এই যে দেখো 12 দেওয়া আছে না, তাহলে এখানে 12 -4, তাহলে 12 থেকে 4 বাদ গেলে 8, তাহলে 8 উত্তর হচ্ছে 8। এই যে দেখো এটা উত্তর হচ্ছে 8। বলো সহজ না? এই ট্রিক্সটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবা অবশ্যই মিলবে, ঠিক আছে? আর লিখিত কিন্তু করতে চাই না, হ্যাঁ লিখিতে আমরা আগে যেরকম করছি ওই নিয়মে করবা, ঠিক আছে ভাইয়া? চলো এই যে এটাও দেখো, এটা কোয়েডে 13-14 দেওয়া আছে। আচ্ছা ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তাহলে পোলার স্থানাঙ্ক থেকে তোমাকে অবশ্যই কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। কীভাবে শিখাইছি তোমাদের কি মনে আছে? এটা অবশ্যই মনে থাকার কথা। যদি কোনো একটা পোলার স্থানাঙ্ক আর কমা টিটা হয় তাহলে সেখান থেকে তার বুঝ কেমনি বের করবা? বুঝ বের করার সূত্র হচ্ছে আর কস টিটা, আর খুঁটি বের করার সূত্র হচ্ছে আর সাইন টিটা। মনে আছে? এটা অবশ্যই মনে থাকবে, হ্যাঁ? তাহলে বুঝ খুঁটি বের করার সূত্র যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তুমি অবশ্যই এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করে নিবা। তাহলে এখন তো একটা বিন্দু দেওয়া আছে 0 0, একটা বিন্দু আছে 0 0, তাহলে এই বিন্দুর বুঝ বের করবা। কীভাবে করবা? এই যে এই বিন্দুর বুঝ বের করবা সেটা হচ্ছে এই আর এর মান কত বলো তো? আর এর মান হচ্ছে √2 ইন্টু কস থিটার মান। এই যে থিটার মান কত? π/4 মানে 45 ডিগ্রি, তাহলে এখানে কস 45 বসাও, তাহলে এখানে তুমি পাবো হচ্ছে 1। এটার বুঝ পাইছো 1। কুড়ি কীভাবে পাবা? এই যে দেখো আর এর মান হচ্ছে কত? এই যে কুড়ি বের করার ফর্মুলা এটা, আর = সাইন থিটা। আর এর মান কত? √2 ইন্টু সাইন থিটার মান কত? যে π/4 মানে 45, তো 45 বসাও দেখবে 1 আসতেছে, হ্যাঁ এটা 1। ক্লিয়ার? তাহলে আরেকটা বিন্দু কীভাবে বের করবা? ওই যে দেখো তাও একই ফর্মুলা 2, এই যে এখানে x এর মান বের করবা, এই আর এর মান 2 বসাই আর থিটার মান বসাবে π/3 মানে কত? 60 ডিগ্রি। তাহলে 2 ইন্টু cos 60 ডিগ্রি, তাহলে হচ্ছে এটা হবে 1, ঠিক আছে? এবার আসো কুড়ি কেমনি বের করবা? আর সাইন থিটা, আর এর মান 2 ইন্টু সাইন 60 ডিগ্রি, সো এটা আসতেছে তোমার √3। এই যে এবার দেখো এবার তাহলে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি কার্তেশীয় স্থানাঙ্ক কনভার্ট করবা। এবার কি ক্ষেত্রফল বের করতে পারবা? শর্টকাট, কেন? মূলবিন্দু আছে, ঠিক আছে? আর যদি মূলবিন্দু না থাকতো মূলবিন্দু বানায় নিবা। তাহলে শর্টকাটটা কি ভাইয়া? শর্টকাটটা ভাইয়া শিখাইছে একটু আগে, সেটা হাফ ইন্টু এই বিন্দুর বুঝের সাথে এই বিন্দুর খুঁটি গুণ। তাহলে বলো √3 সাথে 1 গুণ করলে কত? √3, তারপর সূত্র একটা মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1। তাহলে উত্তর হচ্ছে √3 - 1/2 আছে, এই যে সি নাম্বারটা, এটা হচ্ছে উত্তর। বলো এই ধরনের ম্যাথ আসলে অবশ্যই পারবা। আচ্ছা সো চলো আমরা নেক্সট যে যাই, দেখো কী দেওয়া আছে। এই যে এবার এটাও খুব দারুণ একটা ম্যাথ। আমরা এই ম্যাথের কনসেপ্টটা অনেকগুলো ম্যাথে অ্যাপ্লাই করব। যেমন এইগুলো হচ্ছে তোমাদের আমি যা করাচ্ছি, আমি হচ্ছে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা চিন্তা করে একসাথে কম্বাইন করে এই ক্লাসগুলো সাজিয়েছি। সো কেউ যদি এই ক্লাসগুলো করো তাহলে একাডেমিক তো তার কভার হবেই, প্লাস তোমার অ্যাডমিশনের প্রায় 60 থেকে 70% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো চলো এবার আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে আমাদেরকে। একটা ত্রিভুজের, আচ্ছা আমরা একটু ত্রিভুজটা আঁকি, হ্যাঁ আগে, তাহলে আমি বুঝতে পারবো। একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজ, একটু বড় করে আঁকি। এই যে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, এই জিনিসগুলো একটু বুঝো ভাইয়া। এই যে ত্রিভুজ, ঠিক আছে? সো এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে একটা এ বিন্দু, একটা বি, একটা সি। আচ্ছা কী দেওয়া আছে একটু বুঝি। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজের বিসি সিএ ও এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এত এত হলে ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক চাইছে, অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুগুলো নির্ণয় করতে হবে। আমাদেরকে দেওয়া আছে কি? 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। আচ্ছা ভাইয়া চলো আমরা মধ্যবিন্দুগুলো একটু লিখে ফেলি। আচ্ছা মধ্যবিন্দু কী দেওয়া আছে একটু দেখি তো। বিসি বাহুর মধ্যবিন্দু কত? এই যে এটার মধ্যবিন্দু ঠিক এটা হবে, হ্যাঁ এটার মধ্যবিন্দুটা আমরা ধরে নিই ডি ধরে নাও, হ্যাঁ আচ্ছা কিছু ধরা লাগবে না, আমি মধ্যবিন্দু লিখি, হ্যাঁ এটা বেটার হয়। এই যে এটা, ঠিক আছে? বা তুমি চাইলে ধরতে পারো, আমি ধরো মনে পি ধরলাম, ঠিক আছে? এটার মধ্যবিন্দু কত? বিসি বাহুর মধ্যবিন্দু কত? 4,2। এই যে 4,2, ঠিক আছে? একজাক্টলি মধ্যবিন্দু হচ্ছে কিনা আমি জানি না, একটু বুঝে নিবার কি, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা ওকে এবার আসো সিএ। এই যে সিএ বাহুর মধ্যবিন্দু 5, 7, তাহলে এই যে এটা মধ্যবিন্দু, এটা মনে করো কিউ, সেটা কত দেওয়া আছে? 5,7। তারপর হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে 9,1, তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু এই যে এই জায়গায়, এটা মনে করো আর, সেটা দেওয়া আছে কত? 9,1। এই মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, এটার রেসপেক্টে আমাদেরকে এ বি সি স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা তো আমরা এ বি সি স্থানাঙ্ক ধরে নিই। ধরো এটার স্থানাঙ্ক আমার ইচ্ছা হলো ধরলাম x1, y1, এটার স্থানাঙ্ক ধরলাম x2, y2, আর এটার স্থানাঙ্ক ধরলাম x3, y3।
ঠিক আছে। সো এখানে আমরা যে কাজটা করবো, আমরা মধ্যবিন্দুর কনসেপ্টটা কাজে লাগাবো। ঠিক আছে। সো মধ্যবিন্দুর কনসেপ্টটা কি তোমাদের কি মনে আছে? অবশ্যই মনে থাকবে। বলো, এই ত্রিভুজের দুইটা বিন্দুর মধ্যবিন্দু কত? 9 না? তাহলে মধ্যবিন্দুর ভুজ কেমনে বের করতে হয় বলো তো ভাইয়া? x1 প্লাস x2, দুই প্রান্তের ভুজকে যোগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দুর কি পাওয়া যায়? ভুজ পাওয়া যায়। বলো ভাইয়া মধ্যবিন্দুর ভুজ এখানে কত? 9 আছে না? তাহলে সমান 9 লিখতে পারি। তাহলে এই 2 দিয়ে যদি 9কে গুণ করো তাহলে কত? 9 2 18। তাহলে আমি এখান থেকে সরাসরি কি লিখতে পারি বলো? x1 প্লাস x2 ইকুয়াল টু 18। ঠিক আছে, এটাকে দাও 1 নং ইকুয়েশন। ক্লিয়ার? ভুজ বের করলে আগে ভুজগুলো হিসাব করো। এবার আসো, এখানে ভুজ কত বলো? x2 আর x3, এই দুইটার যোগফল ডিভাইড বাই 2। মধ্যবিন্দুর ভুজ এখানে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে না? তাহলে নিচে যে 2টা আছে সেই 2 আর এই 4 গুণ করলে দিলে কত হবে? 8 হবে না? তাহলে এখান থেকে কি লিখতে পারি বলো ভাইয়া? x2 প্লাস x3 ইকুয়াল টু 8। বুঝতে পারছো? এই মধ্যবিন্দুর ভুজ কত? x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2। মধ্যবিন্দুর ভুজ এটা মানে কত? 4 না? সো নিচে যে 2টা আছে সেই 2টা আর 4 গুণ করে দিলাম, তাহলে 8। এটা দাও 2 নং ইকুয়েশন। আচ্ছা, পরেরটা একটু বলো তো ভাইয়া, পরেরটা কি? এই যে ওইটার কত? x3 প্লাস x1, এই যে এটা বিন্দুর ভুজ x3, এই প্রান্তের ভুজ x1, দুইটার যোগফল ডিভাইড বাই 2। এটা মানে কি? মধ্যবিন্দুর ভুজ। ভাইয়া বলো মধ্যবিন্দুর ভুজ কত আছে? 5 আছে না? সো ওই 2টা 5-এর সাথে গুণ করে দাও, তাহলে কত হবে? 10। ঠিক আছে, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এবার এই সবগুলো যোগ করো, এই সবগুলো যোগ করো। ভাইয়া যোগ করলে আমি তোমাদের একটু বুঝাই। x1 দুইটা আছে, x2 দুইটা আছে, x3 দুইটা আছে। সো 2 যদি কমন নাও তাহলে কত থাকবে? x1 x2 x3। এটা মানে কত? এটা 18 আর 8, তারপর 28 28 আর 38, এটা হচ্ছে 38। সো 38। এবার আমি যদি এখান থেকে তোমার 38কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে কত? 38 না, সরি একটু বলেছি নাকি, সরি 36 হবে, সরি 36, সরি 36। এই যে 8 আর 8 হচ্ছে কত? 18 আর 8 হচ্ছে 26, 26 36কে 2 দ্বারা ভাগ করলে 18। সরি, হ্যাঁ। এবার এখান থেকে x1 কেমনে বের করবো দেখো তো ভাইয়া? x1 কেমনে বের করবো দেখো? x1 বের করার জন্য দেখো x2 প্লাস x3, এই দুটোর যোগফল জানো? বলো তো x2 প্লাস x3। দেখো তোমাদের জিনিসটা বোঝাই আমি একটু। এই যে দেখো, এই যে x2 প্লাস x3 যোগফল কত? এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো x2 প্লাস x3 মানে কত? 8। তাহলে এখানে বসা দিলে তুমি x1 পাবা। আর যখন x2 বের করবা তখন কার কার যোগফল? x1 আর প্লাস x3 যোগফল। বলো x1 আর x3 যোগফল কি আছে? এই যে আছে, x1 আর x3 যোগফল আছে কত? 10 বসলে x2 পাবা। আর যখন x3 বের করবা তখন কার যোগফল? x1 আর x2 যোগফল। x1 আর x2 যোগফল কত? 18। সহজ না? ইজিলি বের করতে পারবা। ঠিক আছে। সো চলো তাহলে আমি একটা একটা করি তোমাদের জন্য বুঝাই দিচ্ছি। দেখো, আচ্ছা বলো ভাইয়া x1 এর মান কত? এই যে x2 প্লাস x3 মান কত? 8। এটার 8, এই 8কে যদি পাশে বার করা দাও তাহলে 18 থেকে 8 বিয়োগ গেলে কত? 10। তারপর x2 কেমনে বের করবা দেখো তো ভাইয়া? x2 কেমনে বের করবা? x2 যখন বের করবা তাহলে কার যোগফল? x1 আর x3 যোগফল বসাবো। বলো x1 প্লাস x3 যোগফল কত? 10। তাহলে এই 10কে যদি ওই পাশে বার করে দাও তাহলে 18 মাইনাস 10, তার মানে কত? 8। তারপর ভাই বলো x3 কেমনে বের করবা? x3 বের করার সময় এই দুটোর যোগফল বলো। x1 প্লাস x2, এই যে x1 প্লাস x2 যোগফল কত? 18। 18 থেকে 18 বিয়োগ করলে কত? 0। তাহলে আমরা 3টা শীর্ষবিন্দু কি পেয়ে গেলাম? x1 x2 x3 পেয়ে গেলাম। তাহলে এবার আমরা একটু লিখে রাখি এখানে। তাহলে এখানে x1 এর মান কত পাইছি আমরা? x1 এর মান পাইছি 10, তারপর x2 এর মান পাইছি হচ্ছে কত? 8, আর x3 এর মান পাইছে কত? 0। ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজের মধ্যবিন্দুর যদি বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে কীভাবে শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো বের করব সেটা দেখাচ্ছি। বুঝতে পারছো? তো চলো এবার আমরা বাকিটা দেখি। এবার ভাই দেখো খুঁটিগুলো কেমনি বের করবো? ওই যে একই মেথডে। এবার খুঁটি, মধ্যবিন্দুর খুঁটি এখানে কত বলো? y1 প্লাস এখানে কত? y2 ডিভাইড বাই 2। এটা মানে কত বলো তো? 1 না? তাহলে এই 2-র সাথে 1 গুণ করলে কত হবে? 2। 1 নং দাও। এই প্রান্তের খুঁটি যোগ y2 প্লাস y3, y2 প্লাস y3 ডিভাইড বাই 2। এটা মানে কি? মধ্যবিন্দুর খুঁটি না? খুঁটি কত? 2। তাহলে নিচে 2 আর এই 2 গুণ করলে কত হবে? 4। 2 নং ইকুয়েশন। তারপর ওই যে y3 প্লাস y1 8 ডিভাইড বাই 2। এটা মানে কি? মধ্যবিন্দুর খুঁটি কত? 7 না? সেই 7 আর 2 গুণ করলে কত? 14। যোগ করবা, যোগ করো। তাহলে যোগ করলে সবগুলো থেকে 2 যদি কমন নাও তাহলে এখানে পাবা y1 y2 y3। ঠিক আছে। এবার দেখো এখানে ছাড়া 2 যোগ করলে 6, 6 14 20।
তার মানে এখানে কত থাকতেছে y1 y2 y3, 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 10। তাহলে y1 এর মান কত দেখি ভাইয়া, y1 এর মান কত, y2 প্লাস y3, এই যে y2 প্লাস y3 মানে কত 4, এই 4 যদি এই পাশে যাও তাহলে হচ্ছে 6। y2 কত পাবা, y2 বের করার জন্য y1 আর y3 যোগফল লাগবে, দেখো y1 আর y3 যোগফল কত 14, এই 14 যদি সমান চিহ্ন এই পাশে দাও -14, তাহলে tan -14 তার মানে কত -4। y3 কেমনে করবা, অবশ্যই পারবা, y1 y2 যোগফল, y1 y2 যোগফল কত 2, এই 2 যদি এই পাশে দাও তাহলে হচ্ছে 8। তাহলে আমরা খুঁটিগুলো পেয়ে গেলাম। সুতরাং আমরা বিন্দুগুলো কি লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে দেখো আমাদের এ বিন্দু, আমরা এ বিন্দু কত, এ বিন্দু হচ্ছে x1 আর y1, x1 হচ্ছে কত 10, x1 হচ্ছে 10, ঠিক আছে, y1 হচ্ছে কত 6, এই যে বের করলাম। আচ্ছা আমরা এখানে না একেবারে এখানে লিখি, তাহলে এখানে থাকুক, এটা x1, y1 থাকুক, আমরা এটা দেখো এখানে লিখে দিচ্ছি। তাহলে a1 হচ্ছে কত, এ বিন্দু কত x1 y1, তাহলে x1 হচ্ছে কত 10 আর y1 হচ্ছে কত, y1 হচ্ছে 6। আচ্ছা বি বিন্দু কত x2 y2, তাহলে x2 হচ্ছে কত জানো 8, y2 কত জানো, y2 হচ্ছে -4। আচ্ছা সি বিন্দু কত, x3 হচ্ছে 0 আর এটা হচ্ছে কত 8। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এই যে তাহলে কীভাবে আসলো ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা, বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। ওকে, এবার আসো, এবার তোমাদেরকে এই জিনিসটা একটু ফিল করাতে চাই। হ্যাঁ, এটা একটু ফিল নিয়েও এই ম্যাথটা করা যায়। আমরা তোমাদের স্কুলে তোমরা একটা উপপাদ্য শিখছিলা, একটা ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দুকে যদি যোগ করে একটা যে সরল রেখাটা পাও, সেই সরল রেখাটা কি হয়, তার বিপরীত বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এই ধরনের একটা উপপাদ্য অবশ্যই তোমরা পড়ছো, তাই না? ওই কনসেপ্টটা চলো আমরা এখানে একটু কাজে লাগাই। দেখো কি করবা, আমরা এই যে আর এবং পি এই দুটো যোগ করবো, এই দুটো যোগ করবো, বলো এই দুটো যোগ করলে একটু আমরা বলো তো জিনিসটা, এটা কি দুইটা, একটু মনোযোগ দিয়ে শোনো, এটা কি দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা না? এই সংযোজক সরল রেখা তার বিপরীত বাহুর কি সমান্তরাল এবং অর্ধেক, বুঝতে পারছি, আশা করি পারছি। এই পি কিউ আসলে পি আর, এইটা দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা, সেটা তার বিপরীত যে তৃতীয় বাহু আছে তার সমান্তরাল এবং অর্ধেক। তাহলে অর্ধেক মানে কি, এটার অর্ধেক হবে না, তাহলে এটার অর্ধেক মানে কি, এই বাহুর অর্ধেক কত, একইও না। তাহলে আমরা কি বলতে পারি এখানে, এখানে আমরা কি বলতে পারি ভাইয়া, এখানে আমরা অবশ্যই বলতে পারি সেটা হচ্ছে এই যে পি আর এবং একইউ, এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, ঠিক আছে। এবার আসো, এবার আর দুইটা নিয়ে বলি, দেখো এই যে এবার আসো, এই যে কিউ আর, এটা এটা বলো, এটা এটা এই যে এটা দেখো, এটা এটা বলো একটু আমারে, এটা কি দুইটা বাহুর সংযোজক সরল রেখা না, দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, তৃতীয় বাহু কোনটা, এ বি, এটার সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এটা এটার এই যে এটার অর্ধেক কত, এ আর, তাহলে এ আর আর পি কিউ এটা কি পরস্পর কী হবে, সমান হবে না? তাহলে এটাও সমান, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে দেখো তো আমাদের এটা একটা কেমন বলো তো, একটা আয়তক্ষেত্র হয়ে গঠন হয়েছে না, বা সামান্তরিক যে কোনো কিছু একটা গঠন হয়েছে। আচ্ছা যাই হোক, সেটা আমরা পরে দেখবো। তাহলে এ বাহু সমান এবং সমান্তরাল, আর এই যে এই বাহু সমান এবং সমান্তরাল। তাহলে সমান এবং সমান্তরাল হলে তাহলে যে ঘটনাগুলো ঘটবে এটা একটু দেখো। এখানে আমরা কি বলতে পারি, একটু মনোযোগ দিয়ে শোনো, এখানে বুজ কুটির যা পরিবর্তন হবে, এই লাইনেও বুজ কুটির একই পরিবর্তন হবে। কেন? কারণ তারা পরস্পর সমান এবং সমান্তরাল বলে, ঠিক আছে। সো ভাইয়া দেখো, ওই যে আমরা এখন বেশি বেশি কম কম এই জিনিসটা অ্যাপ্লাই করবো। কীরকম, এখানে যা এখানেও পরিবর্তন সেম হবে, যেহেতু সমান এবং সমান্তরাল বলে, ঠিক আছে। তাহলে বলো এখানে দেখো তো, একটু বুঝো জিনিসটা ভাইয়া, একটু লক্ষ্য করো। আমরা এখানে এই কলমটা ইউজ করে দেখো, এখানে 4 ছিল না, বলো 4 থেকে এখানে কত হয়েছে, বুঝ কত হয়েছে 9। ভাই আমরা বলতে পারবা 4 থেকে 9 বাড়ছে না কমছে, বাড়ছে। কত বেশি হয়েছে, 5 বেশি। তাহলে এখানে যেহেতু 5 বেশি হয়েছে, তাহলে এখানেও 5 বেশি হবে, যেহেতু তারা সমান এবং সমান্তরাল বলছো। তাহলে এখানে 5 ছিল, তাহলে এখান থেকে যখন এখানে যাবে 5 বেশি হবে, তাহলে ছিল 5, আরও 5 বেশি হয়েছে, তাহলে টোটাল কত হবে, 10। তাহলে এটার বুঝ কত হবে, 10। ক্লিয়ার? চলো খুঁটির ব্যাপারটা দেখি। খুঁটি এখানে কত পাবে বলো তো, খুঁটি কত এখানে 2, বলা বলো, খুঁটি 2 ছিল, তাহলে 2 থেকে কত হয়েছে 1, তাহলে খুঁটি ছিল 2 হয়ে গেছে 1। বাড়ছে না কমছে, কমছে। কত কমছে, 1 কমছে। কত কমছে, 1 কমছে। তাহলে এখানেও খুঁটি 1 কমে যাবে, তাহলে কত, 7 থেকে এখানে যখন যাবে, 7 থেকে এখানে যখন যাবে 1 কমে যাবে, তাহলে কত হবে, 6। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত, 10,6। দেখো তো 10,6 মিলছে কিনা, ম্যাজিক না, ম্যাথ মানেই তো ম্যাজিক, ঠিক আছে না, বুঝতে পারছো?
কত সহজ কনসেপ্ট দিয়ে চিন্তা করা যায়। এবার চলো এবার বাকিগুলো তুমি এমনি বের করতে পারবে। কীভাবে বলো ভাইয়া? এ আর এইটুকুর দূরত্ব আর এইটুকুর দূরত্ব সমান। কেন বলো তো? কারণ এটা এই বিবাহর কি বিন্দু? মধ্যবিন্দু না? তাহলে দেখো কী করবা, দেখো খুবই সহজে বের করা যায়। যেমন এই সবগুলো বের করতে পারবা, এই সবগুলো বের করতে পারবা। দেখো এখানে সবগুলো তুমি এখন বের করতে পারবা। কীরকম দেখাচ্ছি দেখো ভাই, এখানে দেখো, এখানে 10, দেখো এখানে 10 থেকে এখানে বুঝ কত হয়েছে 9, দেখলে কত? এইখান থেকে যখন এখানে আসছে বুঝ, এইখানে এসে কত কমে গেছে? 1 কমে গেছে। তাহলে এখান থেকে যখন এখানে যাবে তাও 1 কমবে, যেহেতু এইটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান। তাহলে 10 ছিল হয়েছে 9, 1 কমছে। তাহলে এখান থেকে এখানে যখন যাবে আরও 1 কমবে। তাহলে 9 থেকে আরও 1 কমে দাও, কত? 8। এবার কুড়ি দেখো, কুড়ি কত ছিল? 6। এই যে এখানে কুড়ি ছিল 6, এই কুড়ি 6 এখান থেকে এখানে এসে কত হয়েছে দেখো তো? 1 হয়েছে। কমছে না বাড়ছে? কমছে। 6 ছিল হয়েছে 1, কত কমছে? 5 কমছে। 5 কমছে। তাহলে এখান থেকে যখন এখানে যাবে আরও 5 কমে যাবে। তাহলে 1 থেকে 5 কমে দাও। কমার ক্ষেত্রে কী করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে 1 - 5, তার মানে কত? -4। দেখো তো মিলছে কি না? 8, -4 মিলছে না? এবার দেখো এটাও চিন্তা করা যায় কীভাবে। দেখো 10 এখানে ছিল কত? 5। তাহলে এখান থেকে বুঝছো যখন এখানে আসছে কত কমছে? 5 কমছে। তাহলে এখান থেকে যখন এখানে যাবে আরও 5 কমে যাবে। তাহলে 5 থেকে আরও 5 যদি কমে দাও কত হবে? 0। এবার আসো কুড়ি দেখো, 6 ছিল হয়েছে কত? 7, 1 বাড়ছে। তাহলে এখান থেকে যখন এখানে আসবে আরও 1 বাড়বে, 7 থেকে আরও 1 বাড়ে দাও, তাহলে 8, 0,8। দেখো তো মিলছে কিনা? সহজ না ভাইয়া? তাহলে আমরা থিওরিটা কী করলাম এবং এমসিকিউতে কীভাবে আসতে হয় সেটাও দেখলাম। তো এমসিকিউতে আসলে তুমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? ওকে, সো পরের স্লাইডে দেখো, এই যে দেখো এটা আমরা শর্টকাটে করতে পারবো। সিকে রোডে 21-22 আসছে। সো দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি আগে, তাহলে পরেটা আমরা দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। ধরো এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, দেখো এই যে আমরা মোটামুটি আচ্ছা এখানে রাখি। এটা হচ্ছে একটা ত্রিভুজ, দেখো একটু বুঝো এখানে কী কী দেওয়া আছে একটু ভাইয়া লক্ষ্য করো। আমাদেরকে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, সরি মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আমরা এগুলো এ বিন্দুগুলো বের করি। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আচ্ছা দেওয়া আছে হচ্ছে মধ্যবিন্দুগুলো। মধ্যবিন্দু কী কী দেওয়া আছে দেখি? বি সি, সি এ বি। আচ্ছা বি সি হচ্ছে এটা মধ্যবিন্দু কত? 2,4। এই যে এটা হচ্ছে 2,4। ওকে, তারপর হচ্ছে কী বলতো? সি হচ্ছে এটা হচ্ছে কত? 5,0। ঠিক আছে। আচ্ছা এরপর এবি হচ্ছে এই যে এটা কত দেওয়া আছে? 4,-2। আচ্ছা 4,-2। আমাদের চাইছে কি? ত্রিভুজের বরকেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে বরকেন্দ্র হচ্ছে এই যে ঠিক এই যে এইটাই হচ্ছে আমাদের সেই বরকেন্দ্রটা। এখানে থাকবে, হ্যাঁ এই জায়গায় থাকে, কোনো একটা জায়গায় এই জায়গায় মনে করো বরকেন্দ্রটা আছে। এই যে এটা হচ্ছে আমাদের বরকেন্দ্র। তাহলে বরকেন্দ্র স্থানাঙ্ক বের করার জন্য আমরা যে সূত্রটা শিখছি ওইটার জন্য আমাদের কি লাগে? ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লাগে না? ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলেই আমরা তো বরকেন্দ্র বের করতে পারি সূত্র ব্যবহার করে, তাই না? কিন্তু দেখো অ্যাডমিশনে কী করছে? ওই শীর্ষবিন্দুগুলো দেওয়া নাই, ঠিক আছে? দেওয়া আছে হচ্ছে মধ্যবিন্দুগুলো। তাহলে বাহুর মধ্যবিন্দুগুলো থেকে কিভাবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় একটু আগে শিখছো না ভাইয়া? তো ওই জিনিসটা তুমি যখন এমসিকিউ করবা তাহলে তখন কি ওই আগের মতো করে লিখিত পরীক্ষায় যেরকম বড় করে ওরকম করবা? অবভিয়াসলি না, এরকম তো করবা না, তাই না? সো এখানে যে কাজটা করবা ভাইয়া একটু আগে তোমাদেরকে শিখাইছিলাম ওই কনসেপ্টটা এখানে তুমি অ্যাপ্লাই করবা। এই যে এখানে যেটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখো এই বাহু সেটা আমি একটু অন্য কালার ইউজ করি। দেখো এই যে বা একটু আগে শিখাইছি এই বাহুর এবং এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। কেন? এটা একটু আগে তোমাদেরকে বলছিলাম, দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান এবং অর্ধেক। এই কনসেপ্টে এই জন্য এটা আর এটা সমান হয়েছে, বুঝতে পারছো? ঠিক একইভাবে এটা এই যে এটা এবং এটা পরস্পর সমান এবং সমান্তরাল হবে, ঠিক আছে? সো তুমি যে কোনো একটা চিন্তা করতে পারো। চলো এবার তাহলে এখানে যে কাহিনী হবে এখানেও একই কাহিনী। তো চলো কাহিনী আবার দেখি কী কাহিনী হয়। দেখো এখানে বুঝ ছিল কত? 2। আচ্ছা ভাই বুঝ 2 থেকে এখানে কত হয়েছে? 4 হয়েছে। বাড়ছে না কমছে? বাড়ছে। কত বেশি হয়েছে? 2। তাহলে এখানেও বেশি হবে। তাহলে 5 থেকে 2 বেশি করো, তাহলে কত হবে? 7। এবার আসো এখানে বলো তো এখানে কোটি কত ছিল? 4। এই 4 কোটি এখান থেকে এখানে কত হয়েছে? -2 হয়েছে না? কমছে না বাড়ছে? কমছে। 4 থেকে প্রথমে 0 হয়েছে, ওইদিকে 4 কমছে। 0 থেকে আবার কত হয়ে গেছে? -2, আর ওইদিকে 2 কমছে। টোটাল কত? 6 কমছে। তাহলে এখান থেকে এখানে যখন যাবে আরও 6 কমে যাবে। তাহলে কোটি 0 থেকে 6 কমাই দাও, তাহলে কত? -6। বুঝতে পারছি? এবার দেখো এটা বের করলে বাকিগুলো বের করবা। এই যে আসো এখানে দেখো এখানে এটা আর এটা পরস্পর সমান,
যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এইটার মধ্যে যা পরিবর্তন হবে নিচেও একই জিনিসের পরিবর্তন হবে। দেখো এখানে বুঝ কত ছিল ভাইয়া 7, বলো এই বুঝটা 7 থেকে যখন এখানে আসছো দেখো তো এইখানে 7 ছিল, এখানে 4 হয়ে গেছে, কত কমে গেছে 3 কমে গেছে। তাহলে এখান থেকে যখন এখানে আসছে 3 কমছে, তাহলে এখান থেকে নিচে গেলে আরও 3 কমবে, তাহলে 4 থেকে আরও 3 কমাই দাও, তাহলে কত হবে 1। এবার আসো কুড়ি দেখো -6 এখানে কত হয়েছে -2 হয়েছে, -6 ছিল হয়ে গেছে কত বলো -2, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া এখানে কি তুমি বলতে পারো বাড়ছে না কমছে, একটু চিন্তা করে বলো তো, এটা বাড়ছে না? -6 ছিল -2 হয়েছে, বাড়ছে কত বাড়ছে 4 বাড়ছে, তাহলে এখানে -6 ছিল -2 হয়েছে, বাড়ছে না? খুঁটি কত বাড়ছে 4 বাড়ছে, তাহলে এখান থেকে এখানে যখন যাবে তাও খুঁটি কত বাড়বে 4 বাড়বে, তাহলে -2 থেকে 4 বাড়াও, তাহলে 4 বাড়ানো মানে কি যোগ করা, সো -2 সাথে +4 যোগ করে কত হবে 2 হবে, বুঝতে পারছি? এবার দেখো এই দিক দিয়ে চিন্তা করলে তুমি এটা পারবা, উপর থেকে চিন্তা করতে পারবা, সো যেভাবে চিন্তা করো, হ্যাঁ তুমি এদিক দিয়েও চিন্তা করলে সি বের করবা, এদিক দিয়েও চিন্তা করলেও সি বের করতে পারো, তোমার ইচ্ছা তুমি যেদিকে চিন্তা করো। হ্যাঁ চলো আমরা এদিকে চিন্তা করি, 1 থেকে এখানে কত হয়েছে 2 হয়েছে, তাহলে এই বরাবর গেলে বুঝ কত বাড়ছে 2 1 বাড়ছে, এখান থেকে গেলে এখানে 1 বাড়বে, তাহলে 2 থেকে 1 বাড়ে দাও, তাহলে কত হবে 3। আচ্ছা কুড়ি এখানে 2 ছিল এখানে 4 হয়েছে, বাড়ছে না কোটি কত বাড়ছে 2, তাহলে এখান থেকে গেলে এখানে আরও 2 বাড়বে, তাহলে 4 থেকে আরও 2 বার করে দাও, তাহলে কত 6। এইবার দেখো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হয়েছে না, তাহলে বলো ভর কেন্দ্রে বুঝ কেমনে বের করতে হয়, মনে আছে কেমনে বের করতে হয়? 3 প্রান্তের বুঝগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ, তাহলে এই প্রান্তের বুঝ কত 7, এই প্রান্তের বুঝ কত বলো 1, এই প্রান্তের বুঝ কত 3, সেটাকে 3 দ্বারা ভাগ করবা, তাহলে কত আসে দেখো এটা হচ্ছে 11/3, 11/3। তাহলে কোটি কেমনে বের করবা? 3 প্রান্তের কোটি যোগ করবা, সো এই প্রান্তের কোটি কত -6 প্লাস এই প্রান্তের কোটি কত 2 প্লাস এই প্রান্তের কোটি কত 6 /3, তাহলে বলো কত আসতেছে 6 কাটা যায়, তাহলে 2/3, তাহলে উত্তর হচ্ছে কত? বরকেন্দ্রের বুঝ হচ্ছে 11/3 আর কোটি হচ্ছে 2/3, তাহলে উত্তর হচ্ছে 11/3, 2/3 আছে, এই যে এ নাম্বারটা। বলো পারবা তো? ওকে আচ্ছা চলো এবার আমরা দেখি পরের স্লাইডে আমাদের কি আছে। এই যে আসো এবার হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড আর কিছু ম্যাথ সমাধান করবো। দেখো তো এখানে কি দেওয়া আছে ভাইয়া, আমাদেরকে কি দেওয়া আছে একটু বুঝো। আমাদেরকে একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে? এই যে ত্রিভুজ আমরা একটু অঙ্কন করি, এই হচ্ছে আমাদের ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ যার স্থানাঙ্ক এই যে এ বিন্দুটা কত দেওয়া আছে ভাই একটু আমার বলো। এ বিন্দুটা দেওয়া আছে হচ্ছে 3,5 এবং বি বিন্দু দেওয়া আছে হচ্ছে ভাইয়া কত? বি বিন্দু দেওয়া আছে -3,3, তারপর সি বিন্দু দেওয়া আছে হচ্ছে কত ভাইয়া? সি বিন্দু দেওয়া আছে হচ্ছে -1, ঠিক আছে? তাহলে এ বি সি শিশুবিন্দুর স্থানাঙ্ক এটা 3,5 -3,3, এটা -1,1। আচ্ছা ডি ই এফ যথাক্রমে বি সি সি এ বি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা তো ডি হচ্ছে কার মধ্যবিন্দু? বি সি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা এটা বলে আমরা অন্য কালার দিয়ে লিখি, এই যে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। এই ডি বিন্দুটা কার মধ্যবিন্দু? বি সি এর মধ্যবিন্দু। আচ্ছা তারপর ই হচ্ছে সি এর মধ্যবিন্দু, তাহলে এ হচ্ছে ই, তাহলে এটা হচ্ছে আমাদের ই হচ্ছে কার মধ্যবিন্দু বলছে? সি এবং এ এর মধ্যবিন্দু। ওকে তারপর এফ, তারপর হচ্ছে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে এ বির মধ্যবিন্দু এফ, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমাদের কি বলছে দেখো তো, আমাদের বলছে যে ত্রিভুজ এ বি সি, এই যে বড় যে ত্রিভুজ দেখতেছো এ বি সি, এটার ক্ষেত্রফল বের করবা এবং যে বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে সেই মধ্যবিন্দু নিয়ে গঠিত যে ত্রিভুজটা আসে সেই ত্রিভুজটার ক্ষেত্রফলও তোমাদেরকে বের করতে হবে। সো আমি যদি এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে দিলাম, এটার সাথে এটা সরি একটু অন্য কালার নিই, হ্যাঁ এই যে ক্ষেত্রফল, এই যে এই যে এই ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো আমাদের এই দুইটা ক্ষেত্রফল বের করে দেখাইতে হবে, আরেকটা জিনিস দেখাইতে হবে বড় যে ক্ষেত্রফল সেই বড় ক্ষেত্রফলটা এই যে বাহুর মধ্যবিন্দু নিয়ে গঠিত যে ক্ষেত্রফলটা আছে তার কত গুণ? 4 গুণ, ঠিক আছে? আচ্ছা সো আমরা থেকে ক্ষেত্রফল বের করতে হলে আমরা জানি যে আমাদের ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লাগবে। আচ্ছা দেখো বড় ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আচ্ছা ছোট ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লাগবে, বাট এটার স্থানাঙ্ক কি দেওয়া আছে? না, কিন্তু চাইলে বের করতে পারবো না? অবশ্যই পারবো। কেন? কারণ এ বি ই এফ এগুলো হচ্ছে মধ্যবিন্দু, সো আমরা এখানে মধ্যবিন্দুর সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে চলো আমরা করে ফেলি। যেমন ডি এর বুঝ কেমনে বের করবা? দুই প্রান্তের বুঝের যোগফল /2। তাহলে বলো এই প্রান্তের বুঝ কত? -3, ওইখানে বুঝ কত? -1, যোগ করো -4, সেটাকে 2 দ্বারা ভাগ করলে -2। কুটি বের করবো কেমন? কুটি কেমনে বের করবা? একই প্রসেস, খুঁটিগুলোকে যোগ করবা, তাহলে 3 আর -1 যোগ করলে কত? 2, সেই 2কে 2 দ্বারা ভাগ করলে 1। একইভাবে ইটা বের করো, তাহলে এখানে 3 এখানে -1 যোগ করলে হচ্ছে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 1। 20 যোগ করো 5 -4 যোগ -1 যোগ করলে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2।
আচ্ছা, তারপর এফ বিন্দুর স্থানাঙ্ক বের করো। এফ বিন্দুর স্থানাঙ্ক বের করো, সেটা হচ্ছে বুঝগুলো যোগ করবা, তাহলে 3 আর 3 যোগ করলে 0, 0কে 2 দ্বারা ভাগ করলে তো 0, 20 যোগফল 5 আর 3 যোগ করলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, তাহলে এই যে 3টা ত্রিভুজের স্থানাঙ্ক বের হয়ে গেল। তাহলে চলো এবার আমরা একটা একটা বের করি, ঠিক আছে। সো এখানে আমরা প্রথম হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, ঠিক আছে। কীভাবে করবা, হাফ সবগুলো বিন্দুর বুঝ, তাহলে সব বিন্দুর বুঝ বসাও, 3, তারপর হচ্ছে -3, তারপর হচ্ছে কত -1, সবগুলো বিন্দুর কুটি কত বলো, কুটি হচ্ছে কত 5, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে কত -1, শেষে গিয়ে 1, 1, 1, ঠিক আছে। এবার এটাকে বিস্তার করবা। সো বিস্তার করার জন্য যে কাজটা করবা ভাই বলছিলাম, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবা। তাহলে দেখো -3 থেকে -3 বিয়োগ করলে প্লাস, তাহলে 3 আর 3 যোগ করলে হচ্ছে কত 6, 5 থেকে এটাকে বিয়োগ করলে 2, 1কে 1 থেকে বিয়োগ করলে 0, এটা থেকে এটাকে বিয়োগ করবা। -3 থেকে -1কে বিয়োগ করলে +1, তার মানে কত -2, 3 থেকে এটাকে বিয়োগ করলে +1, তাহলে 3 সাথে 1 যোগ করে 4, 1 থেকে 1কে বিয়োগ করলে 0, এটা পরিবর্তন থাকবে, এটা -1, -1, 1, এখানে লিখে দিবা। নতুন করে প্রথম সারি তৈরি হয়েছে কীভাবে, প্রথম থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে নতুন করে দ্বিতীয় সারি তৈরি হয়েছে কীভাবে, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে, বুঝতে পারছো। এবার এখানে কাকে ধরে বিস্তার করবা, 1কে ধরে বিস্তার করবা। সো 1কে ধরে বিস্তার করলে কী হবে, এই 1কে ধরে যদি তুমি বিস্তার করো, তাহলে এই বরাবর কলাম বাদ যাবে, এই বরাবর সারি বাদ যাবে, ঠিক আছে। তারপর এই গুণ করবা, যে এর উপর থেকে গুণ প্লাস, এটার সাথে এটা গুণ, উপর থেকে গুণ হলে প্লাস, নিচ থেকে গুণ হলে মাইনাস, শেষ। তাহলে কত আসে দেখি, 700 কত 24, তারপর মাইনাসে। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। আমরা এই যে 6 আর 4 এদিক থেকে গুণ করলে হয় 24, তারপর কি সূত্র একটা মাইনাস, তারপর নিচ থেকে গুণ -2 গুণ করলে -4, সূত্র মাইনাস +4, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ভাইয়া 24 আর 4 যোগ করলে হচ্ছে তোমার 28, সরি, তো 28কে আমি যদি তোমার 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার ক্ষেত্রফল আসতেছে 14 বর্গ একক, 14 বর্গ একক, ঠিক আছে। তো আমরা বড় যে ত্রিভুজ আছে সেই বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, সেটা দেখলাম কত আসতেছে 14। আচ্ছা, সো আমরা এইটুকু মুছে এবার আমাদের ছোটো যে ক্ষেত্রফল আছে, ছোটো যে ত্রিভুজ আছে তার ক্ষেত্রফলটা আমরা একটু বের করি। সো আমরা একটু লিখে রাখতেছি এখানে, আমরা এখানে লিখে রাখি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা পাইছি হচ্ছে 14 বর্গ একক, ওকে। এবার আসো চলো আমরা ছোট্ট যে ত্রিভুজ দেখতেছো তার ক্ষেত্রফল বের করবো। সো দেখো ত্রিভুজ ডি ই এফ, ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। সো দেখো হাফ ইন্টু, আচ্ছা এখানে সবগুলো বিন্দুর বুঝ বসবে, অর্থাৎ প্রথম বিন্দু এখানে ডি, যেহেতু ত্রিভুজটা ডি ইফ ডি, এই যে ডি ই এফ, সো এখানে প্রথম বিন্দু হিসেবে তোমরা এটাকে ধরবা, সেকেন্ড বিন্দু হচ্ছে এটা, এবং থার্ড বিন্দু হচ্ছে এফ, ঠিক আছে। সো প্রথম বিন্দুর বুঝ দেখো কত আছে এখানে -2, তারপর হচ্ছে দ্বিতীয় বিন্দুর বুঝ হচ্ছে তোমার 1, এবং তৃতীয় বিন্দুর বুঝ হচ্ছে 0, এবং শেষে গিয়ে প্রত্যেকটা বিন্দুর কুটি, এটা 1, তারপর হচ্ছে তোমার 2, এবং এটা হচ্ছে 4, তারপর হচ্ছে 1, 1, 1, ঠিক আছে। ওকে, তো এখন আমরা বিস্তার করার জন্য বলছিলাম আগের মতো বিস্তার সহজ করব। সো সহজ করার জন্য আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। সো বলো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে -2 থেকে -1 করলে এখানে পাবো তুমি -3, 1 থেকে এখানে বিয়োগ করলে পাবো -1, আর 0 থেকে 1 থেকে বিয়োগ করলে 0, তারপর 1 থেকে বিয়োগ করলে এটা 1, 2 থেকে -4 করলে -2, এটা পাবো 0, এবং শেষে এইটুকুর কোনো পরিবর্তন করবো না, 0, 4, 1। সো এখানে আমরা যে সারিটা পরিবর্তন করে লিখলাম এটা লিখে দিবা R1, নতুন R15 নতুন করে তৈরি হয়েছে কীভাবে, R1 - R2, এবং ভাইয়া দ্বিতীয় সারিটা কীভাবে তৈরি হয়েছে দেখো তো, দ্বিতীয় সারিটা তৈরি হয়েছে R2 - R3, ঠিক আছে। এখন তাহলে আমরা কাকে ধরে বিস্তার করব, যে কলামে তোমার সবচেয়ে 0 আছে উপাদান ওইটা ধরে বিস্তার করবো। সো আমরা তৃতীয় কলাম করে ধরে বিস্তার করলে আমাকে 0 ধরে বিস্তার করলে করতে হবে না, কারণ এটার মানও 0, দ্বিতীয় 0কে ধরে বিস্তার করলেও 0, তাহলে আমি একমাত্র বিস্তার করবো কাকে ধরে, 1কে। সো 1কে ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ দিব, এবং 1 বরাবর সারি বাদ দিব, ঠিক আছে। তারপর বাকি যে উপাদানগুলো আছে তাদের নির্ণয়কর মান বের করবো কীভাবে, উপর থেকে গুণ হলে প্লাস, আর নিচ থেকে গুণ হলে মাইনাস, ঠিক আছে। সো দেখো আমরা যদি গুণ করি তাহলে আমাদের কি আসে, হাফ ইন্টু, একটু খেয়াল করি, -3 - 2 গুণ করলে হচ্ছে 6, সূত্রের মাইনাস, এখানে মাইনাস
প্লাস একে গুণ করলে 1, ঠিক আছে। তো এখানে দেখতেছি আমাদের আসতেছে 7/2 বর্গ একক, 7/2 বর্গ একক, ঠিক আছে। তো আমরা যে ছোটো যে ত্রিভুজটার ক্ষেত্রে পেলাম, ক্ষেত্রফল পাইছি সেটা হচ্ছে 7/2 বর্গ একক। এখন আমাদেরকে কি দেখাইতে হবে? সো আমরা এখানে লিখে রাখি ত্রিভুজ DEF, এটার মান হচ্ছে 7/2 বর্গ একক। তো ভাই এখন আমাদেরকে দেখাইতে হবে এই যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে এই DF এর 4 গুণ। আচ্ছা, সো দেখি ত্রিভুজ DEF এটার ক্ষেত্রফল কত বলো তো ভাইয়া? এটার ক্ষেত্রফল হচ্ছে 7/2। আচ্ছা, এটাকে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে দেখি তো কত আসে। এখানে যদি কাটাকাটি করো এই টু এখানে থাকতেছে 2, 7 × 14। এই 14টা কিন্তু ভাইয়া কার ক্ষেত্রফল? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। সো কি দেখলাম? ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। আচ্ছা সরি, এখানে একটু বলেছি আমাদের, এখানে একটা 4 হবে, হ্যাঁ ভাইয়া, এখানে একটা 4 হবে। সো এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে একটা 4 হবে, ঠিক আছে। সো আমরা এখানে 4 অ্যাড করে দিই, ঠিক আছে, এখানে একটা 4 হবে, ওটা ভুলে পড়ে নাই। সো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমাদেরকে DEF এর ক্ষেত্রফলের কত গুণ? 4 গুণ, এটা দেখাইতে হবে। সো দেখাই ফেললাম, দেখো ত্রিভুজ DEF এটার ক্ষেত্রফল কত? 7/2। এটাকে আমি 4 দ্বারা গুণ করলে কত আসতেছে? 14। 14টা আমাদের কার ক্ষেত্রফল যেন? বড় ত্রিভুজের ক্ষেত্রফল। সো এখান থেকে আমরা বলতে পারি অলওয়েজ যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এদের বাহুগুলোর, এই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু নিয়ে গঠিত যে ত্রিভুজটা আছে তার কত গুণ? অলওয়েজ 4 গুণ হবে, এটা অলওয়েজ, ঠিক আছে। সো তোমাকে যদি এখন থেকে কখনো যদি এরকম বলে, ধরো তোমাকে একটা ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে, বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে বললো বড় ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, তখন কি করবা? তুমি কি আলাদা করে ওই 3টা ত্রিভুজের শীর্ষবিন্দু বের করতে যাবা? না, এটা করা লাগবে না। কি করবা? তুমি যে বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে সেই বাহুর মধ্যবিন্দু দিয়ে তুমি একটা ত্রিভুজ গঠন করবা। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তুমি যদি বের করতে পারো, সেটাকে তুমি যদি 4 দিয়ে গুণ করো, তাহলে তুমি বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবা। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন থেকে এই জিনিসটা মাথায় রাখবো। অনেক সময় তোমাকে দেখবা বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে বলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, সেই ক্ষেত্রে তোমাকে আলাদা করে শীর্ষবিন্দু বের করার দরকার নেই। তুমি বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে গঠিত ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা, সেটাকে 4 দিয়ে গুণ করবা। সো গুণ করলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবে। বুঝতে পারছি, তাই না? আচ্ছা, সো আমি এখান থেকে দেখো, এখান থেকে বলতে পারি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে এ বাহুগুলোর মধ্যবিন্দু নিয়ে গঠিত যে ক্ষেত্রফলটা ত্রিভুজটা আছে তার কত গুণ? 4 গুণ। তার কত গুণ হবে? 4 গুণ। ত্রিভুজ DEF, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, এই যে হলুদ যে ত্রিভুজ দেখতেছো, সেই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু নিয়ে যদি আমি একটা ত্রিভুজ গঠন করি, তাহলে কি হয় দেখি তো। দেখো এইটা ধরো P বিন্দু, এটার মধ্যবিন্দু মনে করো Q, আর এটার মধ্যবিন্দু মনে করো R, ঠিক আছে। তাহলে চলো এই 3টা বিন্দু নিয়ে আমি একটা ত্রিভুজ গঠন করি, ঠিক আছে। সো দেখো ত্রিভুজ গঠন করলে দেখো তো, এই যে আমি PQ যোগ করলাম, তারপর হচ্ছে এখান থেকে PR, তারপর এটা থেকে PR, ঠিক আছে। এই একটা যে ত্রিভুজটা গঠিত হয়েছে না, এই যে ত্রিভুজ গঠিত হয়েছে না, এই যেটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো। এখন যদি তোমাকে এরকম বলে যে আমাদের যে একটা DEF ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু নিয়ে গঠিত আরেকটা ত্রিভুজ, এটা না, তাই না? তো এখন যদি বলি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করো, সেই ক্ষেত্রফলকে 4 দ্বারা গুণ করলে তুমি হলুদ ত্রিভুজের ক্ষেত্রফল পাবা। আবার হলুদ ত্রিভুজের ক্ষেত্রফলকে আবার 4 দিয়ে গুণ করলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবা। তার মানে আমি যদি কখনো এই ছোট্ট ত্রিভুজ থেকে বড় ত্রিভুজের ক্ষেত্রফল পেতে চাই, একদম যে সাদা কালার যে ত্রিভুজ দেখতেছো ABC, এটা যদি পেতে চাই তাহলে আমাকে কত গুণ করতে হবে? 16 গুণ করতে হবে। কেন? কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফলকে তুমি যদি 4 দ্বারা গুণ করো, তুমি কিন্তু এই DEF যে হলুদ ত্রিভুজ দেখতেছো তার ক্ষেত্রফল পাবা। আবার এই ক্ষেত্রফলকে আরও 4 দিয়ে গুণ করলে ABC যে বড় ত্রিভুজ দেখতেছো তার ক্ষেত্রফলটা পাবা। তাহলে আলটিমেটলি আসলে কত? 4 দুইবার গুণ করতে হচ্ছে না, তুমি 4 গুণ করলে কত? 16। তার মানে আমি যদি এখান থেকে লিখতে পারি, দেখো এখান থেকে আমি কি লিখতে পারি ভাইয়া? 16 এটা DE না, এটা কি হচ্ছে আমাদের PQR, হ্যাঁ, এটা PQR। এটুকু বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা তুমি মাথায় রাখবে, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা আমাদের কখন লাগবে? বিশেষ করে যখন তোমাকে দিবে একটা ত্রিভুজের, দেখো আমি তোমাদের বলি, মনে করো এই জিনিসটা আমরা কখন করব? এই যে ছোট্ট যে ত্রিভুজ দেখতেছো, এইখান থেকে যদি বড় ত্রিভুজের ক্ষেত্রফল পেতে চাই, এই যে ছোটো যে PQR দেখতেছো, এই ক্ষেত্রফল শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, এটা থেকে যদি বড় ত্রিভুজের ক্ষেত্রফল পেতে চাও, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 16 দিয়ে গুণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমার এটা কখন লাগবে? এটা হচ্ছে যখন তোমাকে দেখবা একটা ত্রিভুজ দিবে এবং ত্রিভুজ দিয়ে বলবে
এদের মধ্যমা, আচ্ছা আমরা চলো এটার মধ্যমা একটু অঙ্কন করি তো, এই যে এটার মধ্যমা অঙ্কন করি, এটা মনে করি এটার মধ্যমা, এই যে আচ্ছা আমরা অন্য কালার নিই, এটা মনে করো এই যে এটা মধ্যমা, এই মধ্যমা অঙ্কন করলাম, তারপর এইখান থেকে আরেকটা মধ্যমা ধরো, তারপর এখান থেকে ধরো এটার মধ্যমা, আচ্ছা আমি একটু এখান থেকে ধরো সরি ধরো এই মধ্যমা, তাহলে এবার এই মধ্যমাগুলোর যদি মধ্যবিন্দু নেয় তাহলে চলো মধ্যমাগুলোর মধ্যবিন্দু নিব। হ্যাঁ, এই মধ্যমাগুলোর মধ্যবিন্দু মনে করো এখানে একটা বিন্দু আছে, আর এখানে মধ্যবিন্দু হচ্ছে এখানে একটা বিন্দু আছে, আর এটার মধ্যবিন্দু মনে করো এটা। এবার তিনটা যোগ করো, তিনটা যোগ করলে যে ত্রিভুজটা পাবা, এই যে ত্রিভুজটা পাচ্ছ, একটু বলেছে মনে হয়। হ্যাঁ, যাই হোক আমরা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। হ্যাঁ, ধরো সরি আচ্ছা ধরো এই যে এটার মধ্যে, এই যে এটার মধ্যবিন্দু হচ্ছে ধরো কোথায়, এইখানে কিছু একটা হবে। হ্যাঁ, এই জায়গায়। আর এটার মধ্যবিন্দু মনে করো এখানে হবে, আর এটার মধ্যবিন্দু মনে করো এইখানে, সরি এটা না, এই জায়গায় কোনো একটা জায়গায়। এবার এটা যদি তিনটা বন্ধুবিন্দুগুলো যদি যোগ করো, তুমি যে ত্রিভুজটা পাচ্ছ সেই ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, বুঝতে পারছো? সো কখনো যদি এরকম বলে একটা ত্রিভুজের মধ্যমাগুলোর মধ্যবিন্দু নিয়ে তোমাকে মধ্যবিন্দু দেওয়া আছে, সেই মধ্যবিন্দু থেকে ওই বড় যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফলটা চাইছে, তাহলে কি করবা? তুমি এটুকু জানো যে একটা ত্রিভুজের মধ্যমাগুলোর মধ্যবিন্দু নিয়ে যে ত্রিভুজটা গঠন হয় সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের এই একেবারে পিচ্ছি ত্রিভুজটা। তাহলে এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে আমি এই পিচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। সেই পিচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফলকে কত দিয়ে গুণ করতে হবে? 16 দ্বারা গুণ করলে আমি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পারছি? এখন আমরা একটু আগে যে ম্যাথটা সমাধান করছি ওই একই টাইপের আরেকটা ম্যাথ দেখতে পারো, বাট এটা একটু ডিফারেন্স আগেরটার চেয়ে। আগেরটা আমাদেরকে DEF এরগুলো মধ্যবিন্দু বলছিল, বাট এখন কিন্তু মধ্যবিন্দু না। ঠিক আছে? সো দেখো কি করা যায়। আমাদের ABC ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আমরা লিখছি। এখানে দেখো কি কন্ডিশন দিছে, DEF এই বিন্দু তিনটা ত্রিভুজের বাহুগুলোর উপর এমনভাবে অবস্থিত যেন BD ডিভাইডেড বাই DC এবং CE ডিভাইডেড বাই EA, তারপর AF ডিভাইডেড বাই FB ইকুয়াল টু 2। এটা দ্বারা কি বোঝায় জানো? এটা দ্বারা বোঝায়, দেখো আমি এটাকে অনুপাত আকারে লিখলে BD ইস টু DC ইকুয়াল টু 2:1। এই যে অর্থাৎ আগের ম্যাথে আমরা দেখছিলাম আমাদের DEF এই তিনটা বিন্দু হচ্ছে আমাদের বাহুগুলোর মধ্যবিন্দু। সো মধ্যবিন্দুর ওই কনসেপ্টটা আমরা ব্যবহার করে এই বিন্দুগুলোর স্থানক আমরা নির্ণয় করে ফেলতাম, তাই না? বাট এখন দেখো ভাই আমাদের এটা কিন্তু মধ্যবিন্দু না। কেন? আমাদের বলছে DEF এই বিন্দুগুলো এই বাহুগুলোর উপর, অর্থাৎ ABC বাহুগুলোর উপর এমনভাবে অবস্থিত যেন BD বাই DC, CE বাই EA এই সবগুলোর অনুপাত কত 2। এটা দ্বারা কি মিন করে জানো? এটা দ্বারা বোঝায় D বিন্দুটা BC বাহুর উপর এমনভাবে অবস্থান করে যেন সেই BC বাহুকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে 2:1 অনুপাতে যদি ভাগ করে তাহলে ডেফিনেটলি এটা মধ্যবিন্দু হবে না। তাহলে D এর একদিকে ভাগ যাবে 2 ভাগ, আরেক পাশে ভাগ থাকবে 1 ভাগ, অর্থাৎ 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে দেখো এখানে কোন বিন্দু ভাইয়া, এখানে দেখো তো এখানে কোন বিন্দুটা, এখানে হচ্ছে D বিন্দুটা। দেখো এই যে এই D বিন্দুটা, ঠিক আছে? কাকে ভাগ করে, কোন রেখাকে ভাগ করে? BC রেখাকে। এই BC রেখাকে কত অনুপাতে? 2:1 অনুপাতে। তাহলে ডেফিনেটলি D বিন্দুটা এই বরাবর এই যে কোন একটা জায়গায় হবে, এই যে এইখানে হবে D বিন্দুটা। ঠিক আছে? এই যে দেখো এইটুকু হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে কয় ভাগ? এইটুকু হচ্ছে 2 ভাগ, আর এইটুকু হচ্ছে আমাদের 1 ভাগ। বুঝতে পারছি? ওকে, এবার আসো দেখো এরপরের লাইনটা ভাই একটু দেখো তো ভাইয়া। এরপর আমাদের কি দেওয়া আছে? এই যে CE, দেখো CE ইস টু EA ইকুয়াল টু, তাও দেখো কত? 2:1। তার মানে ভাই দেখো তো এখানে এই যে E বিন্দু যেটা দেখতেছো, সেই E বিন্দুটাও দেখো তো, এই যে E বিন্দুটাও কাকে? CA রেখাকে, এই যে CA রেখাকে কত অনুপাতে? 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করে। তাহলে আমরা লিখি এখানে এই E বিন্দুটা থাকবে এই কোনো একটা জায়গায়, এই জায়গায় হচ্ছে আমাদের E বিন্দুটা থাকবে। তাহলে এইটুকুর হচ্ছে আমাদের কয় ভাগ? 2 ভাগ, আর এইটুকু হচ্ছে আমাদের 1 ভাগ। ঠিক আছে? ওকে, সো পরেরটা দেখি ভাইয়া। এর পরেরটা দেখতেছি আমাদের AF ইস টু কত দেওয়া আছে? FB। এটা সমান কত দেওয়া আছে? 2:1। তো এটাও দেখো তো কোন বিন্দুটা? F বিন্দুটা। দেখো এই যে F বিন্দুটা কাকে? AB রেখাকে। এই যে AB রেখাকে কত অনুপাতে ভাগ করে? 2:1। তার মানে AB রেখাকে 2:1 অনুপাতে ভাগ করে। এই যে AB রেখাকে 2:1, তার মানে আমাদের এই F বিন্দুটা এই কোন একটা জায়গা হবে, এই জায়গায় হবে F বিন্দু। তাহলে এইটুকু হচ্ছে কয় ভাগ? এইটুকু হচ্ছে 2 ভাগ,
তাহলে এইটুকু হচ্ছে 1 ভাগ, ঠিক আছে। তাহলে এই যে এই তিনটা ত্রিভুজ, এই যে তিনটা বিন্দু দেখতেছো, সেই তিনটা বিন্দু নিয়ে এবার আমরা একটা ত্রিভুজ গঠন করবো। সো চলো আমরা ত্রিভুজটা একটু গঠন করি। দেখো এই তিনটা বিন্দু নিয়ে আমরা ত্রিভুজ গঠন করি। দেখো এখানে আমরা এই যে এফ এর সাথে ডি এটা যোগ করবো, যে এটা কানেক্ট করব, তারপর ই এর সাথে এফ এটা কানেক্ট করব, ডি, তারপর এই যে এফ এর সাথে এটা কানেক্ট করব, এই যে ই। তাহলে এই যে ত্রিভুজ দেখতেছো, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে এবং বড় ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে এবং দেখাইতে হবে এদের অনুপাত হচ্ছে 3:1, ঠিক আছে। তাহলে চলো আমরা কীভাবে করবো। ওকে, সো আমি একটা বোঝাই দিই, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, এটা আশা করি তোমরা পারবা, ঠিক আছে। কেমনি, এখন দেখো ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু তুমি অবশ্যই বের করতে পারবা। আমি ভাইয়া তোমাদেরকে অনুপাতের সূত্রটা শিখেছিলাম না, বিভক্তিকরণ সূত্রটা, ওই কনসেপ্টটা ব্যবহার করে তুমি ডি বিন্দু বের করবা, একইভাবে ই বিন্দু বের করবা, একইভাবে এফ বিন্দু বের করবা, ঠিক আছে। এবার দেখো এ বি সি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানো, 3টা শীর্ষবিন্দু জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবা। এরপর ডি ই এফ এগুলোর স্থানাঙ্ক বের করে ওই 3টা শীর্ষবিন্দু ব্যবহার করে এই ক্ষেত্রফলটা বের করবা। এবার একটা আরেকটার অনুপাত, সেই অনুপাতের মান 3:1 হয় কিনা দেখবা, ঠিক আছে। সরি এখানে একটা ইস্টু আছে, 3:1 হবে, এই যে 3:1, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা প্রথমে ডি, তোমাদের আমি একটা দেখাই দিই, হ্যাঁ। ডি বিন্দুটা কেমনে বের করবা, দেখো ডি বিন্দুর বুঝ কেমনে বের করবা, আমরা জানি অনুপাতের যোগফল, নিচে অনুপাতের যোগফল, তারপর এখানে 2 এর সাথে যাবে, এর সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ, বিপরীত বিন্দুর বুঝ কত বলে এখানে -2 না, সো 2 আর এটার সাথে -2 গুণ হয়ে কত হবে বলো, -4, সরি এটার সাথে, সরি 2 + 1, এটার সাথে 2 এর সাথে যাবে ওই বিপরীত বিন্দুর বুঝ, সেটা কত -2, বুঝ বের করলে বুঝের হিসাব, প্লাস 1 এর সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ, বিপরীত বিন্দুর বুঝ কত 13, ঠিক আছে। ঠিক একইভাবে কুটি বের করবা, অনুপাতের যোগফল 2 + 1, 2 এর সাথে এই 2 এর সাথে যাবে বিপরীত বিন্দুর কুটি, বিপরীত বিন্দুর কুটি কত 9, তারপর প্লাস 1 এর সাথে যাবে বিপরীত বিন্দুর কুটি, বিপরীত বিন্দুর কুটি কত 0। সো দেখো এখানে কত আসতেছে, আমরা এখানে দেখি, এটা হচ্ছে তোমার 4, আমরা একটু ফাস্ট করি, এটা হচ্ছে 13 থেকে তুমি যদি 4 বাদ দাও তাহলে থাকবে 9, 9কে 3 দ্বারা ভাগ করলে 3, ঠিক আছে। এখানে দেখো এখানে হচ্ছে তোমার এটা 0, 9 2 18, 18কে আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 6, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত 3,6, ঠিক আছে। ঠিক একইভাবে তাহলে তুমি অনুপাতের সূত্র দিয়ে এই বিন্দু বের করবা, তারপর এফ বিন্দু বের করবা, বের করে 3টা বিন্দুর সাহায্যে এটার ক্ষেত্রফল বের করবা, তারপর বড় ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, তারপর বড় ত্রিভুজের ক্ষেত্রফলকে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফলকে দিয়ে ভাগ করবা, ভাগ করলে অনুপাতটা 3:1 আসে কিনা চেক করবা, ঠিক আছে। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আমি বিশ্বাস করি অবশ্যই তোমরা এটা পারবা, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা পরের ধাপে যাই। এই যে দেখো, এই যে এটা আমাদের বুয়েটে 1-2 আসছিল, 1-2 সেশনে আসছিল। সো দেখো এটা আমাদের, এটা আমরা বলতে পারি যে এটা আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরো এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা, ঠিক আছে। এই ত্রিভুজের আমাদের কি দেওয়া আছে ভাইয়া, ধরো এই ত্রিভুজের আমাদের ABC ত্রিভুজ বলা হয়েছে। সো আমরা এখানে লিখে রাখতেছি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আচ্ছা, আমাদেরকে ABC ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা বাহুগুলোর মধ্যবিন্দু ধরে নিই, তাহলে ধরো এটা হচ্ছে এই বাহুগুলোর মধ্যবিন্দু, ধরো এই যে কোনো একটা কিছু ধরবা তুমি, এখানে কত 1,2, 4, তারপর হচ্ছে 2,8, ঠিক আছে। সো আমরা ধরে নিচ্ছি এটা ধরো এই বিন্দুটা, সরি আমরা এই যে বিন্দু আছে সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2, ঠিক আছে। তারপর এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা কত দেওয়া আছে 4,4, তারপর এই বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে 2,8, বাহুগুলোর কি দেওয়া আছে মধ্যবিন্দু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু চাইছে ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে কি করবা, কি একটু আগে তোমাদেরকে বলছিলাম ভাইয়া, একটু আগে তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা যেটা আছে বাহুগুলোর মধ্যবিন্দু নিয়ে যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল বের করবা, সেই ক্ষেত্রফলকে 4 দ্বারা গুণ করলে তুমি বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবা, বুঝতে পারছি। তাহলে দেখো এটা ধরো এটা ধরো ডি বিন্দু, এটা মনে করো ই বিন্দু, আর এটা মনে করো এফ, ঠিক আছে। চলো আমরা বের করে ফেলি ত্রিভুজ ডি ই এফ, ঠিক আছে। এটার ক্ষেত্রফল কীভাবে করবে, হাফ সবগুলো বিন্দুর বুঝ, তাহলে এখানে 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, সবগুলো বিন্দুর কুটি 2, 4, 8, তারপর হচ্ছে 1, 1, 1, ঠিক আছে। সো তুমি যা যেভাবে খুশি বিস্তার করবো, আমি এবার সরাসরি বিস্তার করে দিই, হ্যাঁ। যারা সরাসরি বিস্তার করতে চাও সে তারাও দেখতে পারো।
সরাসরি যদি বিস্তার করো দেখো 1 প্রথমে 1, হ্যাঁ এটাকে ধরে বিস্তার করবা তাহলে +1, তাহলে +1 যখন লিখবো তাহলে দেখো এই বরাবর, এই যে আমি একটু তোমাদের বলি, এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ দিবা। সো 1কে ধরে বিস্তার করলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তারপর এই 4-এর সাথে 1 গুণ করবা, মাইনাস এইটার সাথে 1 গুণ করবা, ঠিক আছে, সিম্পল, তাই না? সো দেখো আমরা করি, তাহলে 4-এর সাথে গুণ করলে 4 মাইনাস এ থেকে 8, ওকে। তাহলে 1কে ধরে বিস্তার করলে পরে এটা, তাহলে এটা প্লাস হলে এটা কী হবে মাইনাস, তাহলে -2 লিখবে এখানে। তাহলে 2কে ধরে বিস্তার করলে ভাইয়া কি বলছিলাম, এই 2 বরাবর কলাম বাদ দিবা, এই যে এই 2 বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ দিবা। তারপর 4-এর সাথে 1 গুণ করবা, তারপর -2-এর সাথে এই 1 গুণ করবা, ঠিক আছে, অর্থাৎ উপর থেকে গুণ মাইনাস নিচ থেকে, ঠিক আছে। তাহলে চলো এবার দেখো, তাহলে 4-এর সাথে 4 গুণ 4, -2-এর সাথে 1 গুণ করলে 2, ওকে। তাহলে শেষে এটা প্লাস, এটা মাইনাস, পরেরটা প্লাস, তাহলে +1কে ধরে বিস্তার করলে এই বরাবর কলাম বাদ, এই যে এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ দিবা, তারপর এই যে উপর থেকে গুণ, তাহলে 4টা কত 32 মাইনাস 4 দুগুণ 8। সো এখন হিসাব নিকাশ করে ফেলবা, হাফ এখানে আসতেছে -4, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে তোমার 2 -4, তারপর এখানে 32 থেকে তোমার যদি 8 বাদ দাও তাহলে সেক্ষেত্রে থাকে হচ্ছে তোমার 24 আর অনুসরণ গুণ করলে 24, ঠিক আছে। সো তারপর দেখো এখানে 8, 24 থেকে তুমি যদি 8 বাদ দাও তাহলে দেখবে 16কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে পাবো হচ্ছে 8 বর্গ একক, ঠিক আছে, এটা হচ্ছে 8 বর্গ একক। তাহলে এখন আমার লাগবে বড় ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটা কী হবে, ত্রিভুজ ABC, এটা হবে 4 ইন্টু ত্রিভুজ DEF, ঠিক আছে। সো দেখো 4 ইন্টু এটার ক্ষেত্রফল কত পাইছিলাম 8, তাহলে এটা হচ্ছে 8, তাহলে 4টা কত 32 বর্গ একক, 32 বর্গ একক। দেখো পারবা তো, সহজ না? ওকে, আচ্ছা। সো পরেরটা আমরা একটু দেখি, এই যে দেখো এটা তোমার সিলেট বোর্ডে আসছিল, কি বলছে এখানে, ত্রিভুজের মধ্যমাগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে 1,2, 4,4, 2,8, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদেরকে একটু আগে ভাই এই কনসেপ্ট আমি পড়াইছিলাম না, এটা কি মনে আছে তোমাদের? একটু আগে তোমাদেরকে পড়াইছিলাম এটা। সো দেখো তো একটু তোমরা তোমাদের মনে পড়ে কি না, এই যে ঠিক আছে। আর মধ্যমাগুলো যদি আমি অঙ্কন করি তাহলে এই যে ধরো আমরা মধ্যমাগুলো যদি অঙ্কন করি তাহলে একটু তোমাদের বোঝাই জিনিসটা। দেখো এটা মনে করো মধ্যমা, এটা মনে করো মধ্যমা, ঠিক আছে, আরেকটা মধ্যমা এখান থেকে ধরো, এটা একটা মধ্যমা, ঠিক আছে, আরেকটা আমরা এখান থেকে শুরু করি, ধরো এখান থেকে একটা মধ্যমা, ঠিক আছে। আর এই মধ্যমাগুলোর আমরা মধ্যবিন্দু নিব, ধরো এটার মধ্যবিন্দু কোনো একটা জায়গায় এই বরাবর, ধরো এই বরাবর কোনো একটা জায়গায়, আর এটার মধ্যমা মনে করো এইখানে কোনো একটা জায়গায় হবে, আর এটার মধ্যমা মনে করো এইখানে কোনো একটা জায়গায় হবে। এবার এই ত্রিভুজটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে মধ্যমাগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে এটা কত দেওয়া আছে 1,2, এটা দেওয়া আছে মনে করো কত 4,4, এটা দেওয়া আছে মনে করো 2,8। তাহলে তুমি কি করবা, এই মধ্যমাগুলো নিয়ে গঠিত যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল বের করবা। এই ক্ষেত্রফলটা তুমি যদি বের করো, সেই ক্ষেত্রফলকে আমি যদি 16 দ্বারা গুণ করি, কত দিয়ে গুণ করি 16 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। এই কনসেপ্টটা তোমাদেরকে একটু আগে ভাইয়া বুঝাইছি, তাই না? সো এই 3টা ত্রিভুজের দিয়ে তুমি ক্ষেত্রফল বের করবা, সেই ক্ষেত্রফলকে 16 দিয়ে গুণ করবা, 16 দিয়ে গুণ করলে তুমি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পাবা। বুঝতে পারছি? ওকে, তো দেখো জিনিসগুলো কত সহজ, ঠিক আছে। সো তোমরা এইরকম ম্যাথ অসংখ্য তোমাদের বই আছে, তোমরা জাস্ট অনুশীলন করবা, অনুশীলন করলে প্রত্যেকটা ম্যাথ তোমাদের কাছে সহজ লাগবে। বুঝতে পারছো? ম্যাথে স্কিলটা বাড়া বা তোমার ম্যাথ সহজ লাগা বা তুমি তাড়াতাড়ি কীভাবে ম্যাথ সলভ করতে পারো, এই বিষয়গুলো নির্ভর করে তোমার অনুশীলনের উপর। যে যত বেশি অনুশীলন করবা, যত বেশি ম্যাথ নিয়ে চিন্তা করবা, দেখবা ম্যাথ জিনিসটা তোমার কাছে সহজ লাগবে এবং তুমি করেও মজা পাবা, ঠিক আছে। ওকে, তাহলে চলো এই হচ্ছে আমাদের টপিক। তো এখন হচ্ছে আমরা এই অধ্যায়ের, অর্থাৎ আমাদের 3.3 অথবা যারা অসীম কুমার সাহা স্যারের বই ফলো করো তাদের জন্য 3C, এই অধ্যায়ের একেবারে আমাদের শেষ টপিক। আমরা এখন নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা দেখো, এই টপিকটা আলোচনা করার আগে আমাদের আরেকটা ম্যাথ আছে, চতুর্ভুজ
ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। চলো এই ম্যাথটা একটু তোমাদের সমাধান করে দিই, ঠিক আছে? সো দেখো এখানে আমাদের একটা চতুর্ভুজ দেওয়া আছে, তো আমরা এখানে প্রথম হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করে ফেলবো। ধরো এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ, এই যে এটা হচ্ছে একটা চতুর্ভুজ। সো এই চতুর্ভুজে আমাদের 4টা বিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক কত দেওয়া আছে 1,2, আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -5,6, তারপর হচ্ছে সি বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে 7,-4, এবং শেষে হচ্ছে ডি বিন্দু দেওয়া আছে, যার স্থানাঙ্ক দেওয়া আছে কে মাইনাস কত, সরি, ডি বিন্দু দেওয়া আছে কে -2, ঠিক আছে? সো আমাদেরকে চাইছে কি দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে আমাদেরকে কে এর মান বের করতে হবে, ঠিক আছে? সো দেখো তোমাদেরকে ভাইয়া বলছিলাম ত্রিভুজ বলুক, চতুর্ভুজ, পঞ্চমভুজ, ষড়ভুজ, এই সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেই কনসেপ্টটা শিখেছি, ঠিক আছে? সো ওইটা ব্যবহার করে আমাদের এটার খুব সহজেই বের করতে পারবো কে এর মান। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে লিখবা দেখো, চতুর্ভুজের তাহলে প্রথম আমরা একটা বিন্দু থেকে স্টার্ট করবো। হ্যাঁ, আমরা অন্য কালার দিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝাই। ধরো আমরা এইখান থেকে স্টার্ট করবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথম বিন্দুর স্থানাঙ্ক লিখবো, কত আছে 1,2। আচ্ছা, শেষে গিয়ে দেখো তো আমরা এই ত্রিভুজটা কমপ্লিট করতে হলে আমাকে কার কাছে যেতে হবে, বি এর কাছে। সো বি এর কাছে যখন যাবো বি বিন্দুর স্থানাঙ্ক লিখবো, কত লিখবো -5,6। তারপর এখান থেকে সি বিন্দুতে আসবো, দেখো সি বিন্দুতে আসলে সি বিন্দুর স্থানাঙ্ক লিখবো 7,-4। তারপর সি থেকে ডিতে আসবো, এই সি থেকে ডিতে আসবো, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক লিখবো কত, সেটা কে -2। এখনও কি আমাদের চতুর্ভুজটা গঠিত হয়েছে? না, গঠিত হয় নাই। গঠিত করতে হলে আমাকে ডি থেকে পুনরায় আবার কার মধ্যে যেতে হবে, এর মধ্যে। যেহেতু এর মধ্যে আবার গেছি, সো এ বিন্দুর স্থানাঙ্ক লিখবো কত, এখানে 1,2, ঠিক আছে? তো এখন আসো আমরা এটার ক্ষেত্রফলটা বের করি। সো এটার ক্ষেত্রফল তোমরা বের করতে পারবা, সেটা কীভাবে দেখো, আমরা এই যে সরি এখানে একটু আমরা দেখো, আমরা এই উপর থেকে গুণ করবো, উপর থেকে গুণ করলে কী হয় প্লাস, তাহলে দেখো এই কর্নারে গুণ করবো, তাহলে 1 এর সাথে 6 গুণ করলে আমরা কত পাবো 6, সরি এই যে উপর থেকে গুণ 1 6, নিচ থেকে গুণ করলে মাইনাস, তাহলে এই 2 এর সাথে -5 গুণ করলে কত -10, তাহলে মাইনাসে প্লাস, আবার উপর থেকে গুণ -5 -4 গুণ করলে হচ্ছে +20, আর নিচ থেকে গুণ -6×7=42, ঠিক আছে? এবার এখান থেকে এখানে গুণ করবো প্লাস, বাট এখানে কি আছে মাইনাস না, তাহলে প্লাস মাইনাসে -7 গুণ 14, তারপর -4 দিয়ে এটাকে গুণ করলে নিচ থেকে গুণ হলে মাইনাস, এখানে মাইনাস মিলে প্লাস হবে 4কে, ঠিক আছে? তারপর উপর থেকে গুণ +2কে, নিচ থেকে গুণ -2, ঠিক আছে? এবার দেখো এই ক্ষেত্রফলটাতে আমরা একটু বের করি, হাফ, এখানে কত আসে দেখো, এই যে আমরা 4কে আর এখানে যোগ করলে হচ্ছে 6কে। আমাদের একটু বলেছিল আমরা এখানে মাইনাস দিয়ে দিয়েছিলাম শুরুতেই, দেখো উপর থেকে গুণ হলে প্লাস, তাহলে 2 আর কে যোগ করলে গুণ করলে হচ্ছে 2কে, ঠিক আছে? নিচ থেকে গুণ করলে হচ্ছে মাইনাস, এখানে একটা মাইনাস আছে না, তাহলে মাইনাসে +2, ঠিক আছে? ওকে, এখন দেখো তাহলে আমাদের এখানে 4কে আর 2কে যোগ করলে হচ্ছে 6কে, তারপর 6, 10, 20 +2 যোগ করে সেখান থেকে আমাদেরকে -42 -14 করে দিতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে যোগ করলে হচ্ছে -18, ঠিক আছে? ওকে, এবার আসো এটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। বলো তো ভাইয়া, প্রশ্ন মতে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমাদের কত বলছে, হাফ মডুলাস 6কে -18 = 0। ক্ষেত্রফলটা শূন্য বলছে না, তাহলে প্রশ্ন মতে এটা সমান কত লিখবো, 0। তাহলে ভাই এখান থেকে কি থাকতেছে 6কে -18 = 0, তাহলে ভাইয়া কে এর মান কত থাকতেছে, কে এর মান হচ্ছে তুমি 18কে 6 দিয়ে ভাগ করবা, তাহলে হচ্ছে কে এর মান পাবা 3, তাহলে কে এর মান নির্ণয় করো। সুতরাং কে এর মান হচ্ছে কত, 3। বুঝতে পারছি? আশা করি এটুকু বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো আমরা এই অধ্যায়ের আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকের নাম হচ্ছে সমরেখ বিন্দু। আচ্ছা, তো ভাইয়া আমরা প্রথমে সমরেখ বিন্দু কি এই জিনিসটা একটু বুঝাই। দেখো, ধরো আমি যদি একটা সরল রেখা অঙ্কন করি, যে এটা মনে করি একটা সরল রেখা, এই সরল রেখার উপরস্থ 3টি বিন্দু মনে করো। আমরা বললাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, তারপর এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এবং এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। দেখো তো এই 3টা বিন্দু একই রেখার উপর অবস্থান করে না? কি বলো তো, এখানে এ বি সি, এই 3টা বিন্দু একই রেখার উপর অবস্থান করে না? সো এইরকম যদি 3টা বিন্দু একই রেখার উপর অবস্থান করে, তাহলে এই 3টা বিন্দুকে একত্রে সমরেখ বিন্দু বলে। তাহলে এই 3টা বিন্দুকে একত্রে কি রেখা বলে, সমরেখ বিন্দু, বা একই সরল রেখার উপর অবস্থিত বিন্দু। বুঝতে পারছি? তাহলে 3টা বিন্দু যদি একই রেখার উপর অবস্থান করে, এগুলোকে আমরা বলবো একই সরল রেখার উপর অবস্থিত বিন্দু, অথবা আমরা শর্ট ফর্মে যদি বলতে চাই তাহলে বলবো সমরেখ বিন্দু।
এখন তোমাকে হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে যদি বলে এটা সমরেখ বিন্দু কিনা প্রমাণ করো, তাহলে কি করবা? দেখো তো ভাইয়া, আমি এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এটা মনে করো সি বিন্দু। তাহলে এটা বিন্দুর স্থানাঙ্ক x1 y1, এটার স্থানাঙ্ক মনে করো x2, y2, এটার স্থানাঙ্ক মনে করো x3, y3। এখন বলো এই তিনটা বিন্দু আমাকে বললো সমরেখ কিনা প্রমাণ করো। তাহলে ভাই কীভাবে প্রমাণ করবা? তো আমাকে একটু বলো তো, তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থান করে তাহলে তুমি বলো তো জীবনেও আমি কি ত্রিভুজ গঠন করতে পারবো? অবশ্যই না। তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থান করে তাহলে ওইখান থেকে কি কোনো ত্রিভুজ গঠন করা যাবে? যাবে না। কিন্তু একই রেখার উপর অবস্থান না হলে মনে করো একই রেখার উপর অবস্থান না, ধরো তোমাকে বললাম এখানে আছে এ বিন্দু, ঠিক আছে, এখানে আছে বি বিন্দু, আর এখানে আছে সি বিন্দু। দেখো তো একই রেখার উপর অবস্থান করে, সরি আমি এখানে লিখি, এখানে মনে করো সি বিন্দু, এতে কি একই রেখার উপর অবস্থান করে না? এ বি একই রেখার উপর অবস্থান করে, কিন্তু সি তো একই রেখার উপর অবস্থান করে না। তাহলে আমি এই তিনটা বিন্দু দিয়ে দেখো তো একটা ত্রিভুজ গঠন করতে পারি না? অবশ্যই পারি। দেখো ত্রিভুজ গঠিত হয়ে গেছে। তাহলে কিন্তু তিনটাই বিন্দু যদি একই রেখার উপর অবস্থান করে সেই ক্ষেত্রে তোমাকে যদি বলি এখানে কি তুমি ত্রিভুজ গঠন করতে পারবা? না। তাহলে এই তিনটা বিন্দু দ্বারা আমি কোনো ত্রিভুজ গঠন করতে পারবো না। তাহলে কোনো ত্রিভুজ যদি গঠন করতে নাই পারো তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? শূন্য হবে, যেহেতু কোনো ত্রিভুজ গঠিত হয় নাই। সো কোনো ত্রিভুজ যদি গঠিত না হয় তাহলে ত্রিভুজের কোনো ক্ষেত্রফলই থাকবে না, আলটিমেটলি ক্ষেত্রফল কত পাবা? 0 পাবা। এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো। কি করব? আমরা এই তিনটা বিন্দু দিয়ে এক ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। অর্থাৎ তিনটা বিন্দু কি? x1, x2, x3, তারপর y1, y2, y3, তারপর 1, 1, 1। তাহলে শোনো ভাই, এই তিনটা বিন্দু দিয়ে যদি বলে এই তিনটা বিন্দু সমরেখ কিনা প্রমাণ করো, তাহলে কি করবা? প্রমাণটা খুব সিম্পলি প্রমাণ করবা। ওই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে কোনো ত্রিভুজ গঠন করা যাবে না, আর ত্রিভুজ গঠন করা যদি নাই যায় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? শূন্য হবে। কারণ ত্রিভুজ যদি গঠন করা যায় তাই না তুমি ত্রিভুজের একটা ক্ষেত্রফল পাবা। যদি কোনো ত্রিভুজ গঠিত না হয় তাহলে ওটার কোনো ক্ষেত্রফল থাকবে না, তার মানে ক্ষেত্রফল কত পাবা? 0 পাবা। এই জিনিসটা আমরা কাজে লাগাবো। এই যে তিনটা বিন্দু দিয়ে করবো, তিনটা বিন্দু দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্র, ওই তিনটা বিন্দু দিয়ে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। সেই ক্ষেত্রফল মান যদি কত পাই? 0 পাই, তাহলে বলবো তিনটি বিন্দু সমরেখ বিন্দু, তিনটি বিন্দু সমরেখ বিন্দু, অথবা তিনটি বিন্দু একই সরল রেখার উপর অবস্থান করে। বুঝতে পারছি? তাহলে এখন থেকে যদি সমরেখ বিন্দু সংক্রান্ত যতগুলো ম্যাথ আসবে আমি ওই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবং যদি আমাদেরকে বলো ওই তিনটা বিন্দু সমরেখ বিন্দু, তাহলে প্রশ্ন মতে আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত লিখব? 0 লিখব। 0 করে এবার আমরা বিভিন্ন যা কিছু আমাদের প্রমাণ করতে বলে এগুলো আমরা প্রমাণ করব। তাহলে সমরেখ বিন্দু সংক্রান্ত যতগুলো ম্যাথ আসবে তুমি এই শর্তটা অ্যাপ্লাই করবা। বুঝতে পারছি? ওকে, তাহলে চলো এবার আমরা ম্যাথগুলো সমাধান করি। দেখো ভাইয়া, এই যে এখন দেখো আমাদেরকে এখানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয়ের স্থানাঙ্ক দেওয়া আছে। এখন তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, নির্ণয় করব এবং দেখাইতে হবে আমাদের টি এর মান যদি 2 অথবা টি এর মান যদি কি হয় -1/2 হয় তাহলে বিন্দুগুলো সমরেখ হবে। তাহলে চলো আমরা সমরেখ বিন্দু দিয়ে এই জিনিসগুলো প্রমাণ করি। আচ্ছা, সো ভাইয়া দেখো প্রথম আমাদের কি দেওয়া আছে? তিনটা বিন্দু দেওয়া আছে না? আমরা একটু তিনটা বিন্দুগুলো লিখে নিই। এ বিন্দু দেওয়া আছে আমাদের কত? ধরো এখানে t+1, 1 এবং বি বিন্দু দেওয়া আছে কত? বি বিন্দু দেওয়া আছে হচ্ছে 2t+1, 3 এবং আমাদেরকে সি বিন্দু দেওয়া আছে কত? 2t+2, 2t। ঠিক আছে? এখন আসো এই তিনটা বিন্দু দিয়ে আমাদের একটা ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা চলো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তাহলে হাফ, এখানে দেখো এই সংক্রান্ত ম্যাথগুলোর ক্ষেত্রে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফলে যে দুইটা সূত্র শিখছো ওই সূত্রের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবা যেটা 3 মাত্রার 3টা সারি 3টা কলাম যেটা শিখাইছিলাম আমরা, ওইটা অ্যাপ্লাই করবা। ওইটা অ্যাপ্লাই করলে এই জিনিসগুলো খুবই সহজে করতে পারবা। কিন্তু তোমরা যে স্কুলে যেটা সূত্রটা শিখাচ্ছো ওইটা দিয়ে করতে গেলে একটু বড় হয়ে যাবে। বুঝতে পারছি? এই সংক্রান্ত সমরেখ সংক্রান্ত যতগুলো ম্যাথ আসবে চেষ্টা করবা আমরা নতুন যে সূত্রটা শিখছি ওইটা দিয়ে সলভ করার। ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে কী করবো, প্রথম সবগুলো বিন্দুর বুঝ লিখে ফেলবো। তাহলে এই বিন্দুর বুঝ কত? t+1, তারপর এই বিন্দুর বুঝ কত? 2t
তারপর হচ্ছে +1, তারপর এই বিন্দুর গুচ্ছ কত 2t + 2, তারপর সবগুলো বিন্দুর খুঁটি লিখবো। তাহলে খুঁটি কত, খুঁটি হচ্ছে 1, এটার খুঁটি হচ্ছে 3, তারপর এটার খুঁটি হচ্ছে 2t, তারপর 1 1 1, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা কি বলছিলাম ভাইয়া, আমাদের বিস্তার সহজ করার জন্য আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব। এইভাবে যদি করো তাহলে আমাদের অঙ্কটা অনেক সহজে এবং তাড়াতাড়ি মিলে যাবে, ঠিক আছে, সময়ও কম লাগবে। তো দেখো আমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি যদি বিয়োগ করি, আমি বিয়োগটা তোমাদের একটু দেখাই। t + 1, এখান থেকে যখন এটাকে বিয়োগ করবো তাহলে কত হবে বলো, -2t - 1 না, তাহলে ভাইয়া দেখো তো এই 1 1 কাটা যাবে, t - 2t, তার মানে বিয়োগ করলে কত পাবো -t, ঠিক আছে। এবার 1 থেকে 3কে বিয়োগ করলে -2, 1 থেকে 1কে বিয়োগ করলে 0। এবার আসো এটা থেকে এটাকে বিয়োগ করলে দেখো তো ভাই, বিয়োগটা আমি একটু দেখাই তোমাদেরকে, 2t + 1, এখান থেকে এটাকে বিয়োগ করবো তাহলে -2t - 2, তাহলে দেখো তো এই 2টি বাদ যায়, এখানে +1 এখানে -2, তাহলে হিসাব করলে পাবো -1। এখান থেকে এটা বিয়োগ করলে 3 - 2t, তারপর 1 থেকে 1কে বিয়োগ করলে 0, শেষটা পরিবর্তন করবো না, তাহলে 2t + 2, তারপর 2t এবং এখানে 1, ঠিক আছে না। এবার সুন্দর করে তুমি একটা সাইড নোট দিয়ে এটা লিখে দিবা যে নতুন করে প্রথম সারি তৈরি হয়েছে কীভাবে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে। নতুন করে দ্বিতীয় সারি তৈরি হয়েছে কীভাবে, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে, ঠিক আছে না। তাহলে এখন আমরা ভাইয়া কাকে ধরে বিস্তার করবো, এখন আমরা এই 1কে ধরে বিস্তার করবো। তাহলে 1কে ধরে বিস্তার করলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে এই যে 4টা উপাদান আছে তাদের নির্ণয়কের মান বের করবা, এবং এটা খুবই সহজ। কীভাবে করবা, হাফ ইন্টু, দেখো এই যে উপরতেই গুণ করবো, হ্যাঁ উপরতেই গুণ, তাহলে -t দিয়ে এটাকে গুণ করবা, তাহলে -3t -এ +2t², ঠিক আছে। সূত্রের মাইনাস নিচতেই গুণ, তাহলে -1 - 2 গুণ করলে কত +2, এখানে 2, ঠিক আছে না। এখন সুন্দর করে সাজাও, তাহলে হাফ এখানে কত 2t² - 3t - 2, তো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে আনসার। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে না, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। সো শেষে গিয়ে তুমি বর্গ একক লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল। এবার আসো সেকেন্ড স্টেপে কি বলছে, দেখাও যে টি এর মান এটা হলে বিন্দুগুলো কি রেখা হবে, সমরেখা হবে। তো ভাইয়া তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে বিন্দুগুলো সমরেখা হওয়ার শর্ত কি বলো তো, সমরেখা হওয়ার শর্ত হচ্ছে ওই বিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 0 হবে। এটা হচ্ছে সমরেখা বিন্দু হওয়ার শর্ত। তাহলে সমরেখা বিন্দু হওয়ার শর্ত কি, ওই বিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 0 হবে। তাহলে বিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা না। তাহলে প্রশ্ন মতে আমি হাফ ইন্টু 2t² - 3t - 2 = কত লিখবো, 0। কেন লিখলাম ভাইয়া বলো তো, কারণ আমাদেরকে বলছে সমরেখা হলে এই টি এর মান বের করতে বলছে, তাহলে সমরেখার সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তাহলে এখান থেকে কত লেখা যায় বলো তো ভাইয়া, 2t² - 3t - 2, কারণ এই 2টার পাশে বার করে দিলে 0 হয়ে যাবে না। আচ্ছা এবার আসো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কীভাবে করব, 2t², এটা যদি একটু সাজাও তাহলে -4t + t - 2 = 0। এখান থেকে 2t কমন চাই, সো 2t যদি আমি কমন নিই, বা এখানে কি থাকবে, এখানে থাকবে t - 2, ঠিক আছে। এখান থেকে +1 কমন নিলে কি থাকবে, এখানে t - 2 = 0, ঠিক আছে। সো এখান থেকে ভাই আমরা বলতে পারি, তাহলে দেখো তো কি বলা যায়। সুতরাং এখান থেকে t - 2 যদি কমন নাও তাহলে কি থাকবে, 2t + 1 = 0। সুতরাং এখন কি বলতে পারি, t - 2 = যদি 0 হয় সেক্ষেত্রে t এর মান কত দাঁড়ায়, 2, ঠিক আছে। অথবা 2t + 1 = যদি 0 করো সেক্ষেত্রে t এর মান কত দাঁড়ায়, সেক্ষেত্রে t এর মান দাঁড়ায় -½ এই যে দেখানো হলো। তাহলে বিন্দুগুলো সমরেখা হলে দেখাইতে হবে t এর মান 2 অথবা t এর মান কত, -½ বলো। সহজ না ম্যাথগুলো, ঠিক আছে, কত সহজ দেখো। আচ্ছা সো চলো এবার আমরা পরের স্লাইডে যাই। দেখো আচ্ছা, সো তোমাদের আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, এটা আমি করে দিছি তোমাদের জন্য। এই ম্যাথটা একটু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এই যে
এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক করে দিলাম, এটা অবশ্যই তোমরা সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, অথবা কমেন্ট সেকশনে তুমি এই সলভ করে খাতায় করে ওইটা ছবি তুলে দিতে পারো, আমি চেক করবো এবং চেক করে তোমাকে জানাবো ঠিক আছে কিনা। ঠিক আছে, সো আগের মতো দেখো এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং এবং এর মান কত হলে বিন্দুগুলো সমরেখা, তো আগের মতো। ঠিক আছে, সো এটা অবশ্যই করবা। ঠিক আছে, আচ্ছা চলো ভাইয়া এবার আমরা পরের মান এই যে এটাও অনেকবার বুট আসছে। ঠিক আছে, চলো এটা একটু সলভে যাই। তো এখানে কী দেওয়া আছে ভাই একটু বুঝি আমরা, আমাদেরকে এখানে 3টা বিন্দু দেওয়া আছে তাই না, আমরা ধরি এ বিন্দু যেটা দেওয়া সেটা কত এ কমা 2 মাইনাস 2a, আর বি বিন্দু যেটা দেওয়া সেটা কত 1 মাইনাস এ কমা 2a। আচ্ছা, তারপর সি বিন্দু কত দেওয়া আছে একটু দেখি, এটা দেওয়া আছে -4 মাইনাস এ কমা 6 মাইনাস 2a। তো কি বলছে, এই বিন্দু 3টি একই সরল রেখার উপর অবস্থিত হবে, এর মান কত হলে, তাহলে 3টা বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত হওয়া মানে কি বিন্দুগুলো সমরেখা হওয়া না, বুঝতে পারছো? তাহলে চলো কনসেপ্টটা কি, ওই 3টা বিন্দু নিয়ে আমরা প্রথমে আগে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করি। আচ্ছা, তো কীভাবে করবা, হাফ সবগুলো বিন্দুর বুঝ, তাহলে বুঝগুলো বসাও, এখানে এ, এখানে 1 মাইনাস এ, তারপর হচ্ছে ভাইয়া কত -4 মাইনাস এ, সবগুলো বিন্দুর খুঁটি কত, এখানে 2 মাইনাস 2a, এখানে হচ্ছে 2a, তারপর হচ্ছে 6 মাইনাস 2a, তারপর শেষে 1 1 1। ঠিক আছে, এখন ভাইয়া আগের মতো বিস্তার সহজ করার জন্য কি করব, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবো। আচ্ছা, বিয়োগটা একটু দেখো তো ভাইয়া, তুমি যদি এ থেকে এটাকে বিয়োগ করো তাহলে একটু লক্ষ্য করো তো, এ -1, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এ না, তাহলে এ আর এ যোগ হবে, তাহলে 2a - 1, 2a - 1। ঠিক আছে, এই যে এ থেকে এটাকে বিয়োগ করছো। আচ্ছা, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো তো কী হয়, 2 - 2a থেকে তুমি যখন এটাকে বিয়োগ করবা তাহলে -2a না, তার মানে আসলে ভাইয়া কত বলো তো 2 - 4a, আর 1 থেকে 1কে বিয়োগ করলে 0। এবার আসো এটা থেকে এটাকে বিয়োগ করো, কীভাবে করবা, 1 মাইনাস এ থেকে এটাকে বিয়োগ করবা, সো বিয়োগ করার সময় এগুলো গুণ হবে, তাহলে মাইনাসে প্লাস, এখানেও মাইনাসে প্লাস, তাহলে দেখো এ আর এ কাটা যায়, তাহলে এটা হচ্ছে থাকে 5। আচ্ছা, তারপর 2a থেকে এটাকে বিয়োগ করো, তাহলে দেখো 2a - 6, এই মাইনাসে কী হবে প্লাস 2a, তাহলে 4a - 6, 1 থেকে 1কে বিয়োগ করলে 0, তাহলে এখানে কী থাকবে -4 মাইনাস এ, আর এখানে থাকবে 6 মাইনাস 2a = 1। বুঝতে পারছি? ওকে, এবার আসো, এবার আমরা তাহলে দেখো কাকে দূরে বিস্তার করবো, 1কে দূরে, এই বরাবর কলাম বাদ যাবে, এই বরাবর সারি বাদ যাবে। ঠিক আছে, তাহলে এখানে থাকবে তোমার হাফ। এখন শোনো, এই 1-এর উপযুক্ত চিহ্ন কিন্তু প্লাস, এই জন্য এখানে প্লাস দিলাম। যদি মনে করি এটা মাঝখানে থাকতো তাহলে কিন্তু এই 1কে বিস্তার করতে গেলে এই 1-এর উপযুক্ত চিহ্ন কি মাইনাস, তখন কিন্তু মাইনাস চিহ্ন বসাইতে হইতো। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখবা। তাহলে এখন আসো আমরা গুণটা একটু দেখি, তাহলে উপর থেকে গুণ করবো, তাহলে কার সাথে গুণ করবা, 2a - 1 ইন্টু 4a - 6, এটার সাথে গুণ করবা এইটার, তাহলে উপর থেকে গুণ হলে প্লাস, নিচ থেকে গুণ হলে মাইনাস, তাহলে মাইনাস গুণ হবে কি 5-এর সাথে এটা, সো আমি একসাথে গুণ করে দিই, হ্যাঁ -5 দিয়ে এটাকে গুণ করি, তাহলে -5 দিয়ে 2কে গুণ করলে কত হবে 10, -5 দিয়ে এটাকে গুণ করলে প্লাস 4 5 কত 20। বুঝতে পারছি? তাহলে উপর থেকে গুণ প্লাস নিচ থেকে গুণ, তাহলে -5 দিয়ে এটাকে গুণ করছো। আচ্ছা, সো দেখো পরেরটা, দেখো এবার 2a দিয়ে গুণ করো, তাহলে 2a দিয়ে এটাকে গুণ করো, তাহলে 2 এর সাথে 4 × 8a স্কয়ার। ঠিক আছে, 2a দিয়ে এটাকে গুণ করলে -6 × 12a, তারপর মাইনাস দিয়ে গুণ করলে -4a +6 -10 প্লাস, সরি এখানে 20a হবে, সরি ভাইয়া এটা ভাইয়া 20a হবে, হ্যাঁ এটা 20a হবে, তো প্লাস 20a, তাহলে দেখো হাফ 8a স্কয়ার, দেখো এখানে 12a এখানে 4a, তাহলে 16a, 20 থেকে বাদ দিলে +4a, তারপর এখানে 6 আর এখানে -4, এই ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তো এই ক্ষেত্রফল থেকে তুমি যদি 4 যদি কমন নিলে এটা 2 দিয়ে ভাগ করলে সেখানে থাকবে 2, আর 4 কমন এখানে থাকবে 2a স্কয়ার, এখানে থাকবে +a, এখানে থাকবে -1। ঠিক আছে, সো আমরা জানি যে যদি আমরা একটু আগে শিখেছি ভাইয়া যে যেহেতু এ মান কত হলে এই বিন্দুগুলো একই সরলরেখার উপর অবস্থিত বলছে, তাই না, তার মানে সমরেখ বিন্দু, তাই না। তো সমরেখ বিন্দুর শর্ত কি, সমরেখ বিন্দুর শর্ত হচ্ছে ওই বিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে 0 হবে। তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখবো, 2 × 2 × 2
2a স্কয়ার প্লাস a মাইনাস 1 ইকুয়াল টু 0, যেহেতু বিন্দুগুলো সমরেখ হবে, ঠিক আছে, ওই শর্তটার জন্য আমরা কি বলছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 0 হবে। এবার এখান থেকে দেখো ভাই কি লেখা যায়, 2a স্কয়ার প্লাস a মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এই 2টাকে আমি যদি 0 দিয়ে গুণ করি তাহলে 0 হয়ে যাবে, ঠিক আছে। সো দেখো পরের ধাপটা একটু লক্ষ্য করো তো, আমরা এখান থেকে যদি হিসাব নিকাশ করি, একটু উৎপাদক যদি বিশ্লেষণ করি তাহলে কত থাকবে, এখান থেকে 2a স্কয়ার, দেখো আমরা এখানে যদি লিখতে পারি প্লাস 2a মাইনাস a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে ভাই এখান থেকে 2a যদি কমন নাও তাহলে এখানে থাকবে a প্লাস 1, এখান থেকে মাইনাস 1 যদি কমন নাও থাকবে a প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এখান থেকে দেখো আমি যদি a প্লাস 1 কমন নিই তাহলে থাকবে 2a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কী বলা যায়, a প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এর মান কত, মাইনাস 1, ঠিক আছে। সো পরেরটা দেখো তো ভাইয়া, অথবা 2a মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এর মান কত থাকবে, এর মান থাকবে হাফ। সুতরাং আমরা কি বলতে পারি, এর মান কত হলে, এর মান -1 অথবা এর মান কত হলে, হাফ হলে বিন্দুগুলো সমরেখা হবে। বুঝতে পারছি? তাহলে সমরেখ সংক্রান্ত যত টাইপের ম্যাথ আসবে তুমি এইভাবে সলভ করবা, ওই বিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, প্রশ্ন মতে সেই ক্ষেত্রফল ইকুয়াল টু কত লিখবা, 0 ধরে তুমি সমস্ত ম্যাথ মিলাতে পারবা, ঠিক আছে না? ওকে, তো চলো একেবারেই আমাদের শেষ টাইপের ম্যাথ, এই যে দেখো এটা তোমাদের জন্য বাড়ি কাজ দিলাম, ঠিক আছে। তো ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। দেখো কি বলতেছে এখানে, দেখো এ বি সি ডি বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে 4টা বিন্দু, বলা হচ্ছে সিডিকে এ বি রেখাংশটি, সিডি রেখাটাকে এ বি রেখাংশটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা, সো দেখো আমরা একটু এই জিনিসটা একটু তোমাদেরকে বুঝে আগে দেখো, আমাদেরকে যে যে বিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিই। হ্যাঁ ভাই, দেখো এখানে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত বলো তো, 0,-1, এবং তারপর হচ্ছে তোমাদের বি বিন্দুর স্থানাঙ্ক আমরা এই সাইডে লিখি। হ্যাঁ, তারপর হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 15,2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে তোমার কত, -1,2, এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে কত, 4,-5, ঠিক আছে। তো এখন আসো, এখন আমরা তাহলে একটা এ বি রেখা অঙ্কন করি। মনে করো এটা এ বি রেখা, এটা হচ্ছে এ বি রেখা, এই যে এটা হচ্ছে এ বি রেখা, ধরো এখানে হচ্ছে আমাদের এ বিন্দু, তাহলে এ বিন্দুটা একটু লিখি, এ বিন্দুর স্থানাঙ্ক কত, 0-1, আর এটা মনে করো বি বিন্দু, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার 15,2, ঠিক আছে না। আচ্ছা সিডি রেখা দেখো, আচ্ছা সিডি রেখাটা অঙ্কন করি। মনে করো এই যে এ বি রেখাটাকে সিডি রেখা, আচ্ছা সিডিকে এ বি রেখাংশটি কত অনুপাতে ভাগ করি। মনে করো সিডি রেখাটা ধরো আমি এই জায়গায় কোনো একটা জায়গা ধরলাম, ধরো এটা হচ্ছে সিডি রেখা, এটা হচ্ছে আমাদের সিডি রেখা, ঠিক আছে। সো এটা হচ্ছে ধরো সি বিন্দু, ধরো এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে একটু দেখি, -1,2, তারপর ডি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, 4,-5, ঠিক আছে। এই হচ্ছে দেখো, তাহলে একটা রেখা আরেকটা রেখাকে ভাগ করছে না। সো এখন এখানে কি বলা হচ্ছে, দেখো কি চাইছে, দেখো এই সিডি রেখাটাকে এই এ বি রেখা কত অনুপাতে ভাগ করছে, খেয়াল করছো? এই যে দেখো এই এ বি রেখাটা সিডি রেখাকে 2টা অনুপাতে ভাগ করছে না, সেই অনুপাতটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে এই ধরনের ম্যাথগুলো সলভ করবা, আমি এই ক্যাটাগরির একটা টাইপ করে দিচ্ছি, এই ধরনের যতগুলো ম্যাথ আসবে তুমি একইভাবে সলভ করতে পারবা। সো কীভাবে সলভ করবা, চলো সমরেখ বিন্দু যে কনসেপ্টটা শিখছো ওই কনসেপ্ট দিয়ে এটাকে সমাধান করা যায়, ঠিক আছে। তো কি বলছি দেখো ভাইয়া, এখানে লক্ষ্য করো, সিডি রেখাটাকে দেখো, এই যে সিডি রেখাটাকে এ বি রেখা ভাগ করো যে কথা, আমি বলবো এই পি বিন্দুটা ভাগ করে একই কথা না। দেখো তো এই এ বি রেখাটাকে, সরি এই সিডি রেখাটিকে এ বি রেখা ভাগ করে যে কথা, পি বিন্দু ভাগ করে একই কথা না। কারণ ভাই পি বিন্দুটা কোন রেখার উপর অবস্থান করে, এ বি রেখার উপর অবস্থান করে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা শুরুতে লিখবো, মনে করি এ বি রেখাংশটি সিডি রেখাকে পি বিন্দুতে কত অনুপাতে ভাগ করে। আমরা বলছিলাম অনুপাত সংক্রান্ত ম্যাথগুলো আসলে তোমরা ধরে নিবা k:1 অনুপাত ভাগ করে। তাহলে এটা ধরে নিচ্ছি এই k: কত অনুপাতে ভাগ করে, 1 অনুপাতে ভাগ করে। তাহলে এখন শুরুতে লিখবা, তাহলে সিডি রেখাটাকে এ বি রেখা ভাগ করা যে কথা, পি বিন্দু ভাগ করা একই কথা। কেন, পি বিন্দুটা এ বি রেখার উপর অবস্থান করে। তাহলে শুরুতে লিখবা যে মনে করি সিডি
সিডি রেখাকে এ বি রেখাংশটি পি বিন্দুতে, দেখো এই সিডি রেখাটাকে এ বি রেখা কোন বিন্দুতে ভাগ করছে? পি বিন্দুতে। পি বিন্দুতে কত অনুপাতে ভাগ করছে? k:1 অনুপাতে বিভক্ত করছে, 1 অনুপাতে বিভক্ত করে এই যে সিডি রেখাকে এই সিডি রেখাকে এ বি রেখা কোন বিন্দুতে? পি বিন্দুতে কত অনুপাতে ভাগ করে? k:1 অনুপাতে ভাগ করে। এখন আমাদেরকে ওই অনুপাতের মান বের করতে হবে। আচ্ছা চলো আগে আমরা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করি, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক বের করি। কীভাবে করবা? আমরা মনে হয় শিখছিলাম যে একটা বিন্দু কোনো একটা রেখাকে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করে তার স্থানাঙ্ক বের করার সূত্র বিভক্তিকরণ যখন পড়াইছি তখন শিখেছি তোমাদেরকে, মনে আছে? কীভাবে করতে হয়? নিচে অনুপাতের যোগফল k+1 তারপর কে বুঝ বের করলে বুঝের হিসাব কে ইন্টু এই অনুপাতের বিপরীত বিন্দুর বুঝ, বলো এই অনুপাতের বিপরীত বিন্দু কোনটা? 4 না? তাহলে কে ইন্টু 4 তারপর প্লাস 1 ইন্টু এই 1 ইন্টু বিপরীত বিন্দুর বুঝ, বিপরীত বিন্দুর বুঝ কত? -1, তাহলে এটা নেই -1। এবার খুঁটি যখন বের করবা নিচে অনুপাতের যোগফল, কুড়ি বের করলে কুড়ির হিসাব কে বিপরীত বিন্দুর কুড়ি, বলো বিপরীত বিন্দুর কুড়ি কত? -5, তাহলে কে -5 তারপর প্লাস 1 বিপরীত বিন্দুর কুড়ি কত? 2। ঠিক আছে, সো বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম। কত আসলো দেখো, এখানে আসছে 4k -1 ডিভাইড বাই k+1 কমা, আচ্ছা তারপর এখানে 2, এটাকে আগে লিখতেছি -5k ডিভাইড বাই k+1। তাহলে এই হচ্ছে আমাদের বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তাহলে চলো আমরা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা এখানে লিখে রাখি, এই যে এখানে আমরা লিখে রাখবো। আচ্ছা তার আগে দেখো আমরা এই যে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক যেটা পাইছি এটা একটু বড় আকারে পাইছি না? সো আমরা এখানে লিখে নিব, মনে করি এখানে একটু পাশে তুমি কি লিখবা? মনে করি বিভক্তকারী যে বিন্দুর বুঝ সেটাকে আমরা x দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু আমরা কত এখানে যে বুঝটা পাইছি সেটা কত? 4k -1 ডিভাইড বাই k+1, এটা হচ্ছে বিভক্তকারী বিন্দুর বুঝ। তারপর বিভক্তকারী বিন্দুর খুঁটিটা একটু লিখে রাখি। এই স্থানাঙ্কগুলো একটু বড় আকার, তো সো এটাকে আমি একটা চলকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি, অর্থাৎ এটা হচ্ছে বিভক্তকারী বিন্দুর বুঝ যেটাকে আমি x দ্বারা প্রকাশ করলাম, এটা বিভক্তকারী বিন্দুর খুঁটি যেটাকে আমরা y দ্বারা প্রকাশ করলাম। তাহলে y কত? 2 -5k ডিভাইড বাই k+1, ঠিক আছে না? তো এখন এর থেকে আমরা এটাকে যে এই জিনিসটাকে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বিভক্তকারী বিন্দুর x এবং বিভক্তকারী বিন্দুর খুঁটি y। সো এই হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। সো পি বিন্দুর স্থানাঙ্ক কত? x, y। x মানে কি বুঝতে হবে? 4k -1 ডিভাইড বাই k+1, y মানে কি 2 -5k ডিভাইড বাই k+1, ঠিক আছে? এখন ভাইয়া দেখো, এখন হচ্ছে আমাদের এই ক্যার মানটা আমাদের কেমনে বের করতে হবে? যেমন আগে যখন অনুপাত বের করতাম তখন আমাদেরকে ওই বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া থাকতো, বা কোনো একটা শর্ত বলে দিত যে বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক মানে বিভক্তিকারী বিন্দুটা x অক্ষের উপর অবস্থান করে নতুবা y অক্ষের উপর অবস্থান করে, এরকম শর্ত বলে দিত। তো তখন আমরা x অক্ষের উপর যদি অবস্থান করতো বিভক্তিকারী বিন্দুর খুঁটি শূন্য ধরতাম, যদি y অক্ষের উপর অবস্থান করতো তাহলে বুঝ শূন্য ধরতাম। বাট এখানে তো কোনো কন্ডিশন বলে দেয় নাই, তাহলে এখানে কীভাবে ক্যার মান বের করবো? সো বের করাটা খুবই সহজ। দেখো এখানে কন্ডিশনটা কি ভাইয়া বলছিলাম, সমরেখা বিন্দুর কনসেপ্ট কেমনে দেখো, এ বিন্দু, পি বিন্দু, বি বিন্দু তিনটা বলতো একই রেখার উপর অবস্থান করে না? দেখছো যে এ বিন্দু, পি বিন্দু, বি বিন্দু তিনটা একই রেখার উপর অবস্থান করে। তাহলে ভাইয়া একই রেখার উপর অবস্থান করলে বলতো এই বিন্দুগুলোকে কি বলা যায়? সমরেখ বিন্দু না? তাহলে আমরা কি বলতে পারি এখানে? এখানে বলতে পারি এ, পি ও বি কি বিন্দু? সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু। সুতরাং যেহেতু সমরেখ বিন্দু, তাহলে আমরা সমরেখ বিন্দুর কন্ডিশনটা কি জানি? এই বিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে শর্ত মতে যেহেতু এ, পি, বি যেহেতু সমরেখ বিন্দু, তাহলে শর্ত মতে এখানে লিখবা শর্ত মতে এই ত্রিভুজের বিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজটার ক্ষেত্রফল 0। তাহলে বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখো, প্রথম বিন্দুর বুঝ, তারপর দ্বিতীয় বিন্দুর বুঝ x, তারপর বিন্দুর বুঝ হচ্ছে কত? কোথায় দেখছিলাম, আচ্ছা সরি 15, তারপর সবগুলো বিন্দুর খুঁটি, এটা -1, তারপর y, তারপর 2, শেষে 1 1 1। ক্লিয়ার? এই শর্ত মতো এটা ইকুয়াল টু কত লিখবা? 0। কেন 0 লিখলাম ভাইয়া বলো তো? কেন?
কারণ সমরেখা বিন্দু হলে এই বিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রে কত হবে 0 হবে। এখন এটাকে ধরে বিস্তার করবা, এটাকে ধরে বিস্তার করবা। সো বিস্তার করাটা তুমি ইচ্ছা মতো করতে পারো। সো তুমি যদি বিস্তার করো তাহলে এভাবে করো, দেখো আমি দেখাচ্ছি। বলো প্রথমে 0কে ধরে বিস্তার করলে কত হবে 0, এটা ধরে বিস্তার করতে পারে। সেকেন্ডটা যখন বিস্তার করবা -1, সেকেন্ডের আগে কি চিহ্ন বসাতে হয় -1, এখানে একটা -1, তাহলে মাইনাসের মাঝে +1, তাহলে 1কে ধরে যখন বিস্তার করবা 1 বরাবর কলাম বাদ দিবা, 1 বরাবর সারি বাদ দিবা। এই যে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে x এর সাথে 1 এর গুণ, তাহলে x এর সাথে 1 এর গুণ করলে x, 15 এর সাথে 1 গুণ তাহলে 15। তাহলে এটা হচ্ছে এটার উপযুক্ত চিহ্ন প্লাস, তাহলে এটা প্লাস, পরেরটা মাইনাস, আবার প্লাস, এটা মাইনাসে মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। এই 1কে ধরে যখন বিস্তার করবা 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, তাহলে 2x গুণ করলে -15y ইকুয়াল টু 0। এবার এই 2.5টাকে পাশে বার করে দিলে 0, তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এখানে x -15 প্লাস 2x মাইনাস 15y ইকুয়াল টু 0। তো একটু যদি হিসাব নিকাশ করো, এখানে ভাইয়া পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 3x -15y -15 ইকুয়াল টু 0। তবে এখান থেকে যদি আমি 3 কমন নিই, সো 3 যদি কমন নাও তাহলে কি লিখবা x -5y -5 ইকুয়াল টু 0। এই যে 3 কমন নিছি, ঠিক আছে। এবার x আর y এর মানগুলো বসে দাও, এই যে x এর y এর যে মানগুলো ধরছো বা এগুলো বসে দাও। তাহলে ভাই x এর মান কত, ওই যে এখান থেকে দেখো x এর মান হচ্ছে 4k -1 ডিভাইড বাই k প্লাস 1 মাইনাস 5 ইন্টু y এর মান বসাও, y এর মান কত 2 মাইনাস 5k, সরি এটা হচ্ছে 5k k প্লাস 1 এখানে -5 ইকুয়াল টু 0। এবার ভাইয়া তুমি এখান থেকে লসাগু নিবা, কি লসাগু যায় k প্লাস 1। সো এই k প্লাস 1 বাদ থাকবে 4k -1 -5 দিয়ে গুণ করলে -10 -1 যে প্লাস 25k -5 দিয়ে গুণ করলে -5k -5 ইকুয়াল টু 0। এবার এটাই পাশে বার করে দিলে 0। এবার আসো এখানে আমি দেখতে, এটা হচ্ছে কত তোমার, এখানে হচ্ছে 4k, এটা 29k থেকে তুমি যদি -5k বাদ দাও তাহলে থাকবে 24k, ঠিক আছে। তো হিসাব না 29, হ্যাঁ 29 থেকে 5, ঠিক আছে। ওকে ওকে, এরপর দেখো এখানে হচ্ছে -11, এখানে হচ্ছে 16, তাহলে -16 ইকুয়াল টু 0। তার মানে কেয়ার মান কত ভাই, কেয়ার মান থাকতেছে 16 বাই কত 16/24। তাহলে এখানে তুমি যদি করো, এখানে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে উপর হচ্ছে 2, নিচে হচ্ছে 3, তাহলে কেয়ার মান 2/3 মানে বুঝতেছো, কেয়ার মান 2/3 মানে কত 2:3 অনুপাতে বিভক্ত করে। এখন প্রশ্ন হচ্ছে কি বিভক্ত করে, অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি। দেখো আমি অন্তর্বিভক্তি সূত্র অ্যাপ্লাই করলাম না, সূত্র অ্যাপ্লাই করে কেয়ার মান কি পাইছি, পজিটিভ পাইছি। সো যদি অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করে কেয়ার মান পজিটিভ পাও তাহলে অন্তর্বিভক্তি, যদি নেগেটিভ পাইতাম তাহলে বহির্বিভক্তি। বুঝতে পারছি? তাহলে কত অনুপাতে ভাগ করে 2:3 অনুপাতে ভাগ করে, ঠিক আছে। সো আমাদের অধ্যায়টা শেষ। সো এই অধ্যায়ের বাকি যে ম্যাথগুলো আছে আমি সমস্ত টাইপের ম্যাথ এখানে তোমাকে কমপ্লিট করে দিছি। এবার বাকি যে ম্যাথগুলো আছে তুমি যদি একটু নিচ থেকে চেষ্টা করো অবশ্যই পারবা। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।